পড়ালেখা শেষ করে সবেমাত্র একটা চাকরিতে জয়েন করলাম। জীবনের প্রথম চাকরি। খুব আনন্দের সাথে কাজ করছিলাম। চাকরির জন্য বাসা থেকে অনেক দূরে থাকতে হয়। যেহেতু প্রথম অবস্থা চাকরি, তাই একটা মেসে উঠলাম। যদিও বা আমি অনেক ভালো একটা পোস্টে আছি, কিন্তু রান্না করার লোক হঠাৎ করেই পাওয়া যায় না। তাই জন্য এই প্ল্যান। কি ভাবছেন আমি খুব বুদ্ধিমান, তাই না? হিংসা করবেন না, আপনাদের মাথায়ও একটু বুদ্ধি ঢেলে দিব। সমস্যা নেই। দেখতে দেখতে প্রায় কয়েক মাস পেরিয়ে গেল। এই কয়েক মাসে অফিসে প্রায় সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে, এমনকি বসের সাথেও। আমাদের বস একজন বয়স্ক মানুষ, খুব সাদাসিধা। যাই হোক, ওনাকে নিয়ে পরে অন্য কোনো দিন চা খেতে খেতে বলবো। অফিসের সাথে সাথে মেসেরও অনেক ছেলের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠছে। এর মাঝে দুইজন আমার সেম ইয়ার চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। গত 3 মাস ধরে বাসায় যাওয়া হয় না, তাই বসকে বলে 1 সপ্তাহ ছুটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। জয়েন করার পর এটা আমার প্রথম ছুটি নেয়া। এরপর বাসায় আসলাম। সবার সাথে এতটাই আনন্দে ছিলাম যে কিছুতেই সেই ব্যস্ত শহরে যেতে মন চাইছিল না। বাসায় আসার আগে বস ওনার মেয়ের বিয়ের জন্য ইনভাইট করেছিল, আর অবশ্যই যেতে বলেছিল, কিন্তু কার্ডটা যে কই রাখছি মনে নাই, বিয়ের তারিখটাও মনে হচ্ছে না। যাই হোক, নিজ এলাকায় এতটাই খুশিতে ছিলাম যে খুশির ঠেলায় 1 সপ্তাহের ছুটি 10 দিনে শেষ হলো। আজ মেসে যাব, গিয়ে একটা বাসা ঠিক করব। এইভাবে আর মেসে থাকতে ইচ্ছে করে না। আজ তো বৃহস্পতিবার, মেসে গিয়ে একটা লম্বা ঘুম দিব। এরপর কাল উঠে বাসা খুঁজব। শনিবার থেকে ইনশাল্লাহ অফিসে যাব। সন্ধ্যার দিকে মেসে আসলাম। এসে কাপড় চেঞ্জ করে লম্বা একটা ঘুম দিলাম। পরের দিন সকালবেলা বাসা খুঁজতে বের হলাম। সারাটা সকাল এবং দুপুর বাসা খুঁজে অবশেষে একটা বাসা পেলাম। বাসাটা পেয়ে এতটাই খুশি হয়েছিলাম যে খুশির ঠেলায় কানে হেডফোন লাগিয়ে আপন মনে নাচতে লাগলাম। প্যাঁচার মতো চোখ বড় বড় করে। কি দেখেন, আমার শুধু মনটাই নাচছে, বডি একদম ঠিক আছে। কাল রাতে মনে হয় হালকা একটু বৃষ্টি হয়েছিল। এই শহরের এই একটাই সমস্যা, ব্যাঙ হিসু করলেও রাস্তায় পানি জমে যায়। আমি আমার মতো হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা গাড়ি এসে রাস্তায় থাকা শত শত জীবাণুর বাসস্থান মানে কাদা মাখা পানি সযত্নে আমার শরীরে লেপিয়া দেয়। নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেকে কেন জানি না 71-এর কাদামাখা সৈনিক মনে হচ্ছে। কিন্তু যুদ্ধ তো অনেক আগেই শেষ। রাতে দুঃখে চিল্লাইয়া বললাম, এই স্টুপিড, দেখে গাড়ি চালাতে পারো না? কথাটা বলার সাথে সাথে কেন জানি না গাড়িটি থেকে গেল। একটা মেয়ে গাড়ি থেকে নেমে আসলো। যদিও বা দেখতে মনে হয় না কোনো পরীর থেকে কম কিছু হবে। মনে মনে ভাবলাম হয়তো সরি বলবে এসে, তাই ইটস ওকে বলার একটা প্রিপারেশন নিচ্ছি। আপনার সাহস কত? আপনি আমায় স্টুপিড বলেন? আমি তো ইটস ওকে প্রিপারেশন নিচ্ছিলাম, বাট এই মাইয়া যে ঝগড়া করার পিএইচডি নিছে সেটা কে জানতো? তো আপনাকে কি বলবো শুনি? রাস্তায় দেখে গাড়ি চালাতে পারেন না? আপনি দেখে চলতে পারেন না, ছোট লোক? এই মুখ সামলে, এক দোষ করে সরি বলার কোনো নাম নাই, তার উপর আবার আমায় বকা দিচ্ছেন। এত চোরের মায়ের লম্বা গলার মতো অবস্থা। অনেক ভালো ব্যবহার করছি। ওই, তুই নিজেকে কি মনে করস? তোর মতো একটা ছোট লোককে আমি সরি বলবো? এই মাইয়া তো ডিরেক্ট তুইয়ে গেল। আমি আবার কম নাকি? আরে ছোট লোক বলিস? হ্যাঁ, আমি তোর থেকে না হলেও 4 ইঞ্চি লম্বা। আর তোরে রিক্সার লাইসেন্সে কার চালাতে দিছে কেডা? তোর সাহস কত বড়, তুই আমায় তুই করে বলিস? তোর সাহস কত বড়, তার থেকে 1 ফিট বেশি বড় আমার সাহস। মেয়েটা হয়তো আরো কিছু বলতো, কিন্তু গাড়ি থেকে অন্য আরো একটা মেয়ে এসে ওকে টেনে নিয়ে গেল। যাওয়ার আগে শুধু বলল, তোরে আমি দেখে নিব। আসেন একটা সেলফি তুলি, যখন ইচ্ছে হবে দেখেন। কথাটা বলেই 32 পাটি দাঁত বের করে একটা জগৎ মাতানো
হাসি দিলাম। আমার হাসি দেখে মনে হচ্ছে মেয়েটার শরীর জ্বলে যাচ্ছে। মেয়েটার সাথে যে ছিল সে মেয়েটাকে টেনে নিয়ে গেল। আমিও ভদ্র ছেলের মতো হালকা করে জিহ্বা দেখিয়ে চলে আসলাম। মেসে এসে শুয়ে পড়লাম। হঠাৎ আমার রুমে আমার সেম ইয়ার বন্ধু ঢুকলো। কিরে কই গেলি? বাইরে একটু কাজ ছিল। এখন কি করবি? কই, কিছুই না। ও, আজ তো মেসে রান্না হবে না। কি বলিস? তাহলে খাবো কি? সেটার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? পাশে একটা বাসায় আজ বিয়ে। তো তোর মনে কি? গিয়ে চুটিয়ে খেয়ে আসবো। আমি কখনো যাইনি। আজ চল, গিয়ে দেখবো চুরি করে খাওয়ার মজা আলাদা। যদি ধরা পড়ে যাই? দূর, কি যে বলিস না, সন্ধ্যায় রেডি থাকিস। আচ্ছা। এরপর শুয়ে কিছু সময় মোবাইল গোতালাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। আবার রুমে আসলো। কি রে, রেডি হয়েছিস? 5 মিনিটে রেডি হচ্ছি। রেডি হয়ে বিয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাহ, বাইরে থেকে বাড়িটা দেখে চোখ আটকে গেল। কত সুন্দর করেই না সাজিয়েছে বাড়িটাকে। কি রে, থামলি কেন? বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে, তাই না? তুই বাড়ি খাবি নাকি ভেতরে গিয়ে খাবার খাবি? চলো। ভয়ে ভয়ে ভিতরে গেলাম। ভিতরে যেতে একজন কলিগের সাথে দেখা। সুমন সাহেব, কখন আসেন? আমি ওনাকে দেখে অবাক হয়ে গেলাম। এই বুঝি ধরা পড়লাম। সামনে তাকিয়ে দেখি আরো কয়েকজন কলিগ। এই তো এখনই। উনি কে? আমার বন্ধু। বউ নেই, এই জন্য বসের বিয়েতে বন্ধু সহ আসছেন? তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলেন। কথাটা বলেই সবাই হাসাহাসি করতে শুরু করলো। তার মানে আজ বসের মেয়ের বিয়ে, আর এটা বসের বাড়ি। কি রে, সবাই তোরে চিনে কেন? ওরা সবাই আমার কলিগ। এখন আর ধরা পড়ার ভয় নাই। ও, ভালো তো। তাহলে তুই তোর মতো ঘর, আমি আমার মতো ঘুরি। আচ্ছা যা, কোনো সমস্যা হলে ফোন দিস। আচ্ছা। মনে মনে ভাবলাম বসের সাথে দেখা করে আসি। একজন কলিগকে বললাম বস কোথায়। সে বলল অনেকক্ষণ ধরে নাকি বসকে দেখেনি। আর একজন বলল হয়তো উপরের রুমে আছে। আমি বাসার ভিতরে ঢুকলাম। পুরো বাসাটা মনে হচ্ছে পরীর রাজ্য। ময়দা পরি দিয়ে ভরে গেছে। এমন ময়দা সুন্দরীর সাথে বিয়ে হবে, আর বাচ্চা যদি একটু কালো হয় তবে দোষ পুরা বাবাদের উপর। যাই হোক, সাহস করে একজনকে বললাম বস কোথায়। সে আমায় ছাদে যেতে বলল। আমিও আনন্দের সাথে ছাদে আসলাম। দেখি বস একাই দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম স্যার। কে? ও সুমন, তুমি? স্যার আপনি এখানে একা দাঁড়িয়ে? হুম। স্যার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? ও, আপনার মেয়ে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে জন্য? প্রতিটি মেয়ে একদিন চলে যায়, আমি ওর জন্য কাঁদছি না। তো আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। এরপর বস আর কিছু না বলে আমার হাত ধরে টেনে ছাদ থেকে নিচে একটা রুমে নিয়ে আসলো। রুমের ভিতরে ম্যাডাম, তিনিও কান্না করছে। স্যার দরজা লক করে দিলেন। সুমন, জানি না কেন তোমায় খুব আপন মনে হচ্ছে, তাই তোমায় সব বলছি। আপনি নিশ্চিন্তে বলতে পারেন স্যার। মোমো আমাদের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে ওর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। এই বিয়েটা ওর ইচ্ছা অনুযায়ী ওর ভালোবাসার মানুষের সাথেই হচ্ছে। হ্যাঁ, তাহলে তো সবকিছু ঠিকই আছে। ঠিক নেই, আমি সারা জীবন সততা আর সৎ পথে চলেছি, কিন্তু একটু আগে আমার ফোনে একটা কল আসলো। পুলিশ ওদের অফিস সার্চ করে ড্রাগস পেয়েছে। কি বলছেন এসব? তবুও চুপ ছিলাম, কারণ মেয়ে ওকে ভালোবাসে। কিন্তু একটু আগে পুলিশ ওকে আর ওর বাবাকে গ্রেফতার করে। কি? এখন আমি কি করব? বাসা ভর্তি এতগুলো মানুষ, আমার মান সম্মান সব শেষ, আর আমার মেয়েটারও জীবনটা নষ্ট হয়ে যাবে। মোমো ম্যাডাম কি এসব জানে? না, ওকে কিছু বলিনি। আমি আর বস এসব নিয়ে কথা বলছি, এমন সময় ম্যাডাম বলল, সুমন, তুমিই পারো আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। আমি? কিন্তু কিভাবে?
তুমি মোমোকে বিয়ে করবে প্লিজ? কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, এছাড়া আর কোনো রাস্তা নেই। প্লিজ বাবা, আমাদের সম্মান এবং আমাদের মেয়ের জীবনটা বাঁচাও। কিন্তু আমি মেসে থাকি, ওনাকে রাখবো কোথায়? সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সেটা আমি দেখব। তুমি শুধু বলো আমার মেয়েকে বিয়ে করবে। কিন্তু স্যার, আপনার মেয়ে কখনোই রাজি হবে না। সেটা আমরা দেখব, তুমি প্লিজ রাজি হয়ে যাও। আমি আমার পরিবারকে না জানিয়ে কিছুই করতে পারবো না। আপনারা মোমো ম্যাডামকে বলেন, আমিও আমার পরিবারকে বলি। আচ্ছা। বস আর ওনার বউ মিলে গেল ওনাদের মেয়ের সাথে কথা বলতে। আমিও বাসায় ফোন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। অতঃপর আব্বু আম্মু উভয় সম্মতি পেলাম। একটু পরে স্যার আসলো। বাবা, মোমো রাজি। তুমি তোমার পরিবারের সাথে কথা বলছো? তারাও সম্মতি দিয়েছে। এরপর স্যার আব্বুকে ফোন করে ধন্যবাদ জানালেন। বিয়ের কাজ শেষ, বন্ধুটারে বিদায় দিলাম। ভাবতেই কেমন জানি লাগছে। বাসর রাত শ্বশুর বাড়িতে, বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি লজ্জা লজ্জা মনে হচ্ছে। না, লজ্জা পাওয়া যাবে না। বুকের মাঝে ইয়া বড় একটা সাহস নিয়ে ভিতরে গেলাম। বাহ, ভাবা যায় আমারও বাসর রাত আজ। সারা জীবন সিঙ্গেল পার করলাম, এখন আমিও মিঙ্গেল। এভাবে হাদারামের মতো দাঁড়িয়ে না থেকে যাই, গিয়ে বউটারে এক নজর দেখি। ভাবতেই কেমন লাগছে। আজ আমার বাসর রাত। বুকে সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলাম। বউ ঘোমটা দিয়ে বসে আছে। আহ, কি লজ্জাবতী। স্যার যেমন থুক্কু, এখন তো শ্বশুর মশাই যেমন, তার প্রোডাক্টও ঠিক তেমন। কি ব্যাপার? বউ কেন জানি এসে পা ধরে সালাম করলো না। হয়তো লজ্জা পেয়েছে। আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলছি। সামনে আমার লক্ষ্য থুক্কু। বউ স্থির হয়ে বসে আছে। সামনে আমার লক্ষ্য থুক্কু, বউ স্থির হয়ে বসে আছে। খাটের উপরে গিয়ে বউয়ের পাশে বসলাম। বউ একটু সরে বসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, এখানে আমার থাকার কথা ছিল না, কিন্তু আপনার ভাগ্যে হয়তো আমি, আর আমার ভাগ্যে হয়তো আপনি আছেন। তাই আজ আমি আপনার সামনে বড় রূপে। আপনি খুবই মিষ্টি। না দেখেই পাম দেওয়া শুরু করলাম। কোনো উত্তর নেই। আমি কি আপনাকে দেখতে পারি? বিসমিল্লাহ বলে ঘোমটা তুলতেই আমার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। আল্লাহ, এটা কেডা? এটা তো সেই ডাইনি মেয়েটা। এখনো আমায় দেখেনি, চোখ বন্ধ করে আছে। দেখলে শিওর কিয়ামত বাজায় দিবে। এখন কি করি? ওর সামনে থেকে উঠে দরজার দিকে হাঁটা শুরু করলাম, বাইরে বের হব জন্য। এমন সময় ও চোখ খুলছে। কই যাচ্ছেন? এবার খাইছে রে? না, মানে একটু ওয়াশরুমে যাব। তো বাইরে যাচ্ছেন কেন? ওয়াশরুম তো এদিকে। ও দেখতে পাইনি, পিছনে না ঘুরে ওয়াশরুমে আসলাম। ভাগ্য ভালো আমার মুখ দেখেনি, দেখলে না জানি কোন ঘূর্ণিঝড় সৃষ্টি হতো। কি করব আমি এখন? বেশ কিছু সময় অতিবাহিত করলাম ওয়াশরুমে। আর কতক্ষণ থাকা যায়? যা হবার হবে। আমি এখন বের হব। বের হয়ে দেখি মোমো, মানে আমার বউ, কাপড় চেঞ্জ করছে। এ কি, আপনি কি করছেন? আসলে আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না, তাই চেঞ্জ করছি। দাঁড়ান, এখন খুলিয়েন না। কেন? আমি বাইরে যাচ্ছি, এরপর আপনি কাপড় চেঞ্জ করিয়েন। কেন বাইরে যাবেন? কেন এখানেই থাকুন, আপনি তো আমার স্বামী। কিন্তু? কিসের কিন্তু? না, কিছু না। আহারে, দুপুরে যদি শুধু শুধু ঝগড়াটা না করতাম তাহলে কত সুন্দর একটা বউ পাইতাম। আমার তো শুধু ভয় লাগছে আমায় দেখলে কি করবে। আমি খাটের একপাশে মাথা নিচু করে বসে আছি। মোমোর কাপড় চেঞ্জ করা শেষ। ও এসে অপর পাশে শুয়ে পড়ল। ঘুমাবেন না? তাহলে শুয়ে পড়েন। আমি শুয়ে পড়লাম। আমি ভাবছি হয়তো মোমো ওপাশে করে ঘুমিয়েছে, তাই জন্য আমি একটু অপর পাশে ঘুরলাম। কিন্তু ঘোরার সাথে সাথে মোমোর চোখে চোখ পড়ল। আমায় দেখার সাথে সাথে মোমোর শান্ত চোখগুলো কেন জানি লাল হয়ে গেল। বিদ্যুতের গতিতে উঠে বসলো।
তুই, তার মানে তোর সাথে আমার বিয়ে হয়েছে? হুম। নাম নাম বলছি কার থেকে? আমি খাট থেকে নামলাম। মোমো নেমে আমার সামনে এসে দাঁড়ালো। তোর সাহস হলো কি করে তুই আমায় বিয়ে করিস? কেমনটা লাগে? নতুন বউ যদি তুই তুই করে, আমি আবার কম নাকি? আমিও শুরু করলাম। আমি যদি জানতাম যে আমার নিরীহ স্যারের মেয়ে এমন একটা ডাইনি, তাহলে জীবনেও বিয়ে করতাম না। তুই তুই এতটাই রেগে গেছে যে কথাও বলতে পারছে না। তুই বের হ আমার রুম থেকে। তুই তুই কি? বের হতেই তো যাচ্ছিলাম, নিজেই তো ডেকে আনলেন। তখন যদি জানতাম ওটা তুই, তাহলে পেছনে লাথি দিয়ে বের করে দিতাম। ও হ্যালো, আপনি না চাইলেও আমি কিন্তু আপনার স্বামী, সো শো সাম রেসপেক্ট। মোমো কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় ঠক ঠক। মোমো আর কিছু না বলে দরজা খুললো। স্যার আর ম্যাডাম, থুকু, শ্বশুর আর শাশুড়ি আসলো। কি হয়েছে মোমো, এত চিৎকার করছিস কেন? আমি এর সাথে একসাথে থাকবো না। কি হয়েছে সুমন? আমি রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আল্লাহ যদি এর সাথে আমার বিয়ে রাখতো, তাহলে দুপুরে ঝগড়াটা করানোর কি খুব দরকার ছিল? একটু পরে শ্বশুর মশাই ছাদে আসলো। সুমন, তুমি এখানে? হুম। কিছু মনে করিও না, ও একটু এমনি। তোমাদের যে ঝগড়া হয়েছিল এটা আমি জানতাম না, একটু মানিয়ে নিও। আচ্ছা। যাও রুমে যাও। শ্বশুর মশাই চলে গেল। আমিও ভাবতে লাগলাম রুমে যাব কি। আপনারা কি বলেন, যাব? বউটা বাসর ঘরে একা একা আছে, বেশি সময় ছাদে থাকা যাবে না। এখন হয়তো রাগ কমছে বউয়ের। মনে মনে হালকা খুশি হয়ে গেলাম। বাসর ঘরে আমায় দেখতেই শাশুড়ি বিছানায় বসা থেকে দাঁড়ালো। ও একটু জেদি, হুম, একটু মানিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম। কিসের ম্যাডাম? শাশুড়িকে কেউ ম্যাডাম বলে? সরি। শাশুড়ি আর শ্বশুর মশাই রুম থেকে বের হয়ে গেল। আমিও তাদের পিছনে পিছনে গিয়ে দরজাটা লক করে আসলাম। জানি না শাশুড়ি বউকে কি এমন মন্ত্র পড়ালো যে বউ শান্ত হয়ে বসে আছে। এখন একবার বলতে ইচ্ছা করছে, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে কি? কিন্তু না, যা বলার মনে মনে বলে লক্ষ্মীর ছেলের মতো গিয়ে বউয়ের পাশে গিয়ে বসলাম। বসার সাথে সাথে বউ কেন জানি 440 ভোল্টের শক খাওয়ার মতো দাঁড়িয়ে গেল। তোকে মেনে নিছির জন্য এটা ভাবিস না যে আমি তোর সাথে এক বেডে ঘুমাবো। আজীব তো। শুধু আব্বু আম্মুর কথা ভেবে তোকে স্বামী হিসেবে মানতে বাধ্য হচ্ছি, নত তোর মতো একটা বেয়াদবকে কখনোই স্বামী হিসেবে মানতাম না। আমি বেয়াদব? তা নয়তো কি? যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে না, সে তো বেয়াদবই হবে। আমি আবার কখন কাকে অসম্মান করলাম? আজ আমায় অসম্মান করিসনি। তুই বেয়াদব, তোর ফ্যামিলি বেয়াদব। দেখো, আমায় যা বলার বলো, কিন্তু আমার পরিবারকে কিছু বলবা না। ছোট লোকের আবার বড় বড় কথা। তুই বেয়াদব, তুই 14 গোষ্ঠী বেয়াদব। আবারও সাবধান করে দিচ্ছি। তুই আমায় কি সাবধান করে দিবি রে? টাকার জন্য তো আমায় বিয়ে করছিস, তাই না? আমি ছোট লোক না। সেটাই তো, তুই একা ছোট লোক না, তোর পুরা বংশ ছোট লোক। হ্যাঁ, সহ্যের একটা লিমিট থাকে। বারবার নিষেধ করা সত্ত্বেও এক কথাই বলে যাচ্ছে বারবার। যেই কানের নিচে একটা হাইডোজ পড়ছে, সব ঠিক হয়ে গেছে। চুপচাপ খাটে বসে বসে গুনগুন করে সাপের মন্ত্র পড়ছে। জোরে বলার আর সাহস পাচ্ছে না। আবার ধমক দিলাম, এত শব্দ হচ্ছে কেন? চুপচাপ থাকতে পারো না? বাহ, ওষুধের কাজ করছে। এখন পুরাই চুপচাপ। একটা বালিশ আর একটা কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। নিচে শুয়ে ফোন গোতাগুতি করছি। মাঝে মাঝে শুধু একটা কথা কানে আসছে, সেটা হলো আমারও সময় আসবে, দেখে নিব। আমি শুধু শুনছি আর মুচকি মুচকি হাসছি। কখন যে ঘুমাই গেছি বুঝতেই পারিনি। সকালবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বাজে। উঠে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। বের হয়ে চোখটা বিছানায় গেল। মনে হচ্ছে একটা পরী শুয়ে ঘুমাচ্ছে। ইস, গালে লাল হয়ে আছে। এখন নিজেরই খারাপ লাগছে। তখন রাগের মাথায় থাপ্পড়টা না দিলেও পারতাম। মাঝে মাঝে কন্ট্রোল করতে এমন 2-1 ডোজ দিতে হয়। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। ইচ্ছে করছে চুলগুলো ঠিক করে দেই। না থাক, যদি জেগে যায় কাঁথাটা ঠিক করে দেই। শরীরের উপরে থাকা কাঁথাটা যেই ঠিক করে ফেলেছি,
ঠিক তখনই মোমো আমার হাত ধরে ফেললো। আমার হাতটা মাথার নিচে দিয়ে আবার ঘুমিয়ে গেল। হাতটা জোর করে সরিয়ে নিলাম। বাইরে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখি শ্বশুর মশাইয়ের শাশুড়ি বসে বসে চা খাচ্ছে। সুমন, কখন উঠলা? এই তো একটু আগে। আসো, নাস্তা করো। না থাক, মোমো উঠলে খাবো। ও, এখন কই যাও? একটা বাসা নিয়েছি, সেখানে যাব একটু। আজ সকালে যেতে বলেছিল। ও, কখন আসবে? একটু পরে, বেশি সময় লাগবে না। না ড্রাইভারকে বলে দিচ্ছি, গাড়ি নিয়ে যাও। না থাক, আমি এভাবেই যেতে পারবো। বের হয়ে গিয়ে বাসাটা ঠিক করে আসলাম। কিছু জিনিস কিনতে হতো, সেগুলো কিনে কয়েকজন লোক নিয়ে বাসাটা সুন্দর করে সাজিয়ে তুললাম। এরপর মেস থেকে আমার জিনিসপত্রগুলো নিয়ে বাসায় রেখে আসলাম। শ্বশুর বাড়ি আসতে আসতে দুপুর হয়ে গেল। এসেই ডিরেক্ট মোমোর রুমে গেলাম। নক না করেই রুমে এসে দেখি মোমো কেবলমাত্র গোসল শেষ করে এসে কাপড় পরবে, এখনো তোয়ালে পড়ে আছে। কাপড় পরার জন্য তোয়ালেটা খুলতে যাবে। এই কি করছেন? তাড়াতাড়ি করে আবার তোয়ালে ঠিক করে নিল, নিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে ওর দৃষ্টির আগুনে আমি পুড়ে ছাই হয়ে যাব। ও মা, এই মেয়ে কেন জানি আমার দিকে আসছে। কিছু করবে না তো আবার? হাস, আজীব তো, কোনো কথা ছাড়াই গালের মাঝে তবলা বাজিয়ে দিল। এটা কি হলো? দেখেননি কি হলো? আবার দেখিয়ে দেব? হাই হাই, কয় কি? না থাক, কিন্তু মারলেন কেন? কারো রুমে আসতে হলে যে পারমিশন নিতে হয় সেটা জানা নেই? সরি, কিন্তু আমি তো আপনার স্বামী। তো কি হয়েছে? নক করে আসার ভদ্রতাও শেখেননি? সরি। আর হ্যাঁ, কি বললেন? আপনি আমার স্বামী? কেন, কোনো সন্দেহ? আপনাকে আমি স্বামী হিসেবে মানি না। কেন? বাসর ঘরে যে তার বউকে থাপ্পড় মারে সে কখনো স্বামী হতে পারে না। বাহ, আর আপনি যেগুলো বলছেন সেগুলো কি ছিল? একটা দিয়ে ভুল করছি, দুই গালে দুইটা দেওয়া উচিত ছিল। তো সাহস তো কম না, তুই আবার আমায় মারতে চাস? দেখুন, এখন আপনার সাথে কথা বলতে একদম ভালো লাগছে না। আমার মনে হয় খুব ভালো লাগছে। আপনার সবকিছু গুছিয়ে নেন, সন্ধ্যায় চলে যাব কোথায়? আমাদের বাসায়। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি আর কিছু না বলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে শ্বশুর মশাইয়ের সাথে দেখা করতে গেলাম। গিয়ে ওনাকে বললাম যে ওনার মেয়ে যেতে চাচ্ছে না। এখন বিকেল, আমি ছাদে দাঁড়িয়ে আছি, আকাশটা দেখছি। কতদিন হলো এভাবে মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকানো হয় না। হঠাৎ পিছনে থেকে শ্বশুর মশাইয়ের আওয়াজ। সুমন, ও রেডি? ও, তাহলে আমরা এখন চলে যাই। ড্রাইভারকে বলে দিচ্ছি, তোমাদের পৌঁছে দিবে। না থাক, আমার যেটা সম্বল সেটাতেই আমার বউকে চলতে অভ্যস্ত করি। আচ্ছা। একটা রিক্সা নিয়ে মোমো আর আমি চলে আসলাম আমাদের স্বপ্নের দেশে, মানে আমাদের বাসায়। আমার কাছে তো এটা স্বপ্নের দেশ, কিন্তু মোমোর কাছে কি সেটা জানি না। বেডরুমে এসে মোমো ওর কাপড়ের ব্যাগটা জোরে করে ফেলে দিল। কি হলো? নিজের তো গাড়ি কেনার মুরদ নেই, বাবাকে গাড়িটা দিতে বললে কি হতো? আমি কেন ওনার গাড়িতে চড়ে বেড়াবো? তো নিজে একটা কেনো। আল্লাহ যখন সামর্থ্য দিবে তখন অবশ্যই কিনবো। সেই সামর্থ্য তোর কোনোদিনও আসবে না। তাহলে সারা জীবন এমন করে কাটাতে হবে আপনাকে আর আমাকে? কি অসম্ভব, আমি পারবো না। কিছুই করার নেই। এরপর মোমো বাথরুমে গেল, আমিও আর কিছু না বলে ছাদে আসলাম। রাত হয়ে গেছে, কিছু তো খেতে হবে। গিয়ে দেখি মোমো কিছু রান্না জানে কিনা। নিচে আসলাম, এসে দেখি উনি হেডফোন কানে লাগিয়ে আপন মনে গান শুনছেন। এই যে, কিছু বলবেন? কান থেকে হেডফোনটা খুলুন। বলুন। কি কি রান্না জানেন? ও হ্যালো, আমি কোনোদিন রান্নাঘরের ধারে কাছেও যাইনি। সেটা দেখলেই বোঝা যায়। আমরা কাঠের ঢেকি একটা। কিছু বললেন? কই কিছু বলিনি তো। এখন রান্না করতে পারবো না, বাইরে থেকে কিছু নিয়ে আসি। বাইরে গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। খাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম। আপনি এখানে শুইলেন কেন? তো কোথায় থাকবো? পাশের রুমে গিয়ে ঘুমান যান। কিন্তু কেন? কারণ আমি আপনার সাথে এক রুমে থাকবো না। ধনী পরিবারের মেয়ের জন্য আপনার অহংকারটা একটু বেশি। সমস্যা নেই, ঠিক করে দিব ইনশাল্লাহ। বলেই রুম থেকে বের হয়ে অন্য রুমে চলে আসলাম। আর রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কাল আবার অফিসে যেতে হবে।
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করলাম। কোথায় বউ আমায় আদর করে ডেকে নাস্তা খাওয়াবে, উল্টো আমায় আদর করতে হচ্ছে। নবাবজাদি রান্নাটাও শিখেনি। অফিসে যাওয়ার আগে মোমোর দরজায় নক করলাম। কি হয়েছে, এত সকালে ডাকাডাকি করছেন কেন? টেবিলের উপর নাস্তা রাখা আছে, আর এটা দরজার চাবি। আমি অফিসে যাচ্ছি। আর কোনো কথা না বলে দরজা লক করে দিল। সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। কি আর করার, ভাগ্যে এটাই ছিল। ভেবেছিলাম হয়তো একটু সুন্দর করে কথা বলবে, দরজা পর্যন্ত এগিয়ে দিবে। ভাবনাতেই ডুবে গেল। যাই হোক, এসব নিয়ে ভেবে লাভ নেই। অফিসে চলে আসলাম। অফিসে আসার সাথে সাথে সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আপনার পরশুদিনই বিয়ে হলো, আজকেই অফিসে আসার কি দরকার ছিল? বিয়ে করছি জন্য কি অফিসে আসতে মানা নাকি? ঠিক তা না। আমি গেলাম। আমি আমার কেবিনে আসলাম। এসে বসের সাথে দেখা করতে গেলাম। তিনিও আমায় দেখে অবাক। এরপর কিছু সময় কথা বলে চলে আসলাম। আমার কেবিনে এসে সবকিছু গুছিয়ে নিয়ে কাজে মনোনিবেশ করলাম। প্রায় দুপুর হয়ে গেছে। হঠাৎ একজন আমার কেবিনে এসে বলল, এত ভালোবাসা আপনাদের মাঝে? মানে? মুম ম্যাডাম অফিসে আসলো। ওনার বাবার অফিসে আসতেই পারে, কিন্তু এতদিন তো আসেনি। আপনি আপনার কাজে যান। যাচ্ছি, তবে বস আপনাকে যেতে বলল। এই অসময়ে আবার ডাকছে কেন? আর মুমুই বা এখন অফিস আসলো কেন? যাই গিয়ে শুনে আসি। আপনারা কি বলেন, যাব? যাই। আপনারা যাবেন? না থাক, আমিই যাই, শুনে আসি। বউ হঠাৎ অফিসে, বিষয়টা কি? এতদিন তো আসেনি। এত কিছু ভেবে আমার কি লাভ? ওর বাবার অফিসে ওর যখন খুশি আসবে, চলে যাবে। বেশি কিছু না ভেবে বসের রুমে চলে আসলাম। স্যার, আসবো? সুমন, আসো। আমায় ডেকেছেন স্যার? মোমো আসছে। ও, দেখো সুমন, মোমো আমার একমাত্র মেয়ে। সো আমার যা কিছু আছে সবগুলো ওর। যেহেতু তুমি ওর স্বামী, তাই তোমাদের দুজনেরই। আমি ওকে বলেছিলাম ওর বিয়ের পর আমি আর অফিসে আসবো না, ওকে এই অফিসের দায়িত্বটা দিব। তাই ওকে আমি ডাকছিলাম। কাল ভাবলাম শরীরটা ভালো লাগছে না, তাই অফিসের দায়িত্বটা তোমার হাতে দেই। আজ না হয় কাল তোমাদেরকে দেখাশোনা করতে হবে। কিন্তু মোমো বলতেছে অফিসের দায়িত্ব নাকি ও নেবে। যেহেতু তোমার বউ, তাই তোমার মতামতের একটা বিষয় আছে। তুমি কি বলো? আমি শুধু কথাগুলো শুনছি, কিছু বলছি না। স্যার, আমি ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোমো তুমি বাসায় যাও, আগে কথা বলো, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। মোমো রাগ করে বাসায় গেল। বাসায় আসার আগে আমায় তাড়াতাড়ি বাসায় আসতে বলে আসলো। স্যার, মানে শ্বশুর মশাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। তুমি ও এখনই বাসায় যাও। কেন স্যার? ও রাগ করেছে আর তাড়াতাড়ি ডাকছে, যাও। একটু পরে যাই। কেন? একটু কাজ আছে, ওটা শেষ করে তারপর যাব। তোমার কাজ আমি দেখে নিব, তুমি আগে তোমার বউয়ের রাগ ভাঙাও। ঠিক আছে স্যার। শ্বশুর মশাইয়ের সাথে কথা বলতে বলতে বের হয়ে দেখি মোমো চলে গেছে। আমিও তাড়াতাড়ি করে বাসায় আসলাম, কিন্তু বাসায় এসে দেখি মোমো বাসায় নেই। ভাবলাম অফিসে আমার আর ওর বাবার সাথে একটু মন খারাপ হয়েছে, তো তাই বোধহয় ওর মায়ের সাথে দেখা করতে গেছে। এই অল্প সময়ে আমি স্যারের থেকে শুনে মোমোর কিছু প্রিয় খাবার বানিয়েছি। রাত প্রায় 9টা। খাবারগুলো বেড়ে রেখে বসে বসে টিভি দেখছি। হঠাৎ মোমো আসলো। কই ছিলা তুমি? আমি কই ছিলাম সেটা কি তোমায় বলতে হবে? না, মানে তোমাদের বাসাতেও ফোন দিলাম, ওখানেও নাকি যাওনি। তোকে আমার এত খবর নিতে হবে না। তুই কি নিজেকে আমার স্বামী ভাবা শুরু করে দিলি নাকি? মনে রাখবি, তুই শুধুই আমাদের মাইনে দিয়ে রাখা কর্মচারী। আর কিছু বলতে পারলাম না, সব কথা কেন জানি আটকে গেছে। আসেন, খেয়ে নেন। তোর এসব সস্তা খাবার খাওয়ার ইচ্ছে আমার নেই। তুই খা, আমি বাইরে থেকে খেয়ে আসছি। আপনার প্রিয় কিছু? বাদ দে। অফিসে যে বাবা তোকে জিজ্ঞেস করলো, তখন আমায় দায়িত্ব দিতে বললি না কেন? না মানে কি? বলছিলাম যে তোমার অফিসে যাওয়ার দরকার কি? আমি তো আছি। তোদের মতো চাকরকে দিব অফিসার দায়িত্ব, আর তুই সবকিছু লুটে নিবি? সেটা আমি থাকতে কখনো হতে দিব না।
কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। টাকার কারণে এতটাই অহংকার যা ভাবার বাইরে। আচ্ছা ঠিক আছে, আমি কাল অফিসে গিয়ে বলবো স্যারকে। মোমো রুমে চলে গেল, আমিও না খেয়ে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নাস্তার পাশে কিছু গোলাপ রেখে দিয়ে অফিসে আসলাম। এসে ডিরেক্ট স্যারের রুমে আসলাম। স্যার, কাল মোমোর সাথে কথা বললাম, দায়িত্বটা ওকে দেওয়া ভালো হবে। কিন্তু সুমন, আমি চাইছিলাম তুমি নাও। না স্যার, আর এসব উনি ভালো বুঝবে, আর আমরা তো আছি ওনাকে সাহায্য করতে। হুম। জীবনে কখনো চাইনি যে আমার বউ বাইরে চাকরি করবে, শুধু চেয়েছি সারাদিন আমার জন্য অপেক্ষা করবে, আর যখন আমি বাসায় ফিরবো তখন আমায় অনেক ভালোবাসবে। হয়তো সেই কপালটা আমার নেই। সেদিন স্যারকে বলে একটু তাড়াতাড়ি বাসায় আসলাম। এসে দেখি মোমো আজকেও বাসায় নেই। বড় লোকের মেয়ে বাসায় বসে থাকা হয়তো পছন্দ করে না, তাই বাইরে ঘুরতে গেছে। একটু তাড়াতাড়ি বাসায় আসার কারণে অনেক সময় আছে সন্ধ্যা হতে, তাই আমিও একটু বের হলাম। আমার বাসার পাশে একটা পার্ক আছে, পার্কে গেলাম। কয়েকটা পথশিশু বসে খেলা করছে, আমি একটু ওদের খেলা দেখলাম। এরপর একটু সামনে গেলাম, ভাবলাম কোনো একটা বেঞ্চে বসে কিছুটা সময় কাটিয়ে দিই। গিয়ে প্রথমে একটা বেঞ্চে আমার চোখে আটকে গেল। হঠাৎ করে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কথা বলতে চাচ্ছি কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবে চোখে পানি টলমল করছে, এটা বুঝতে পারলাম। এটা আমি কি দেখলাম? মোমো একটা ছেলের হাত ধরে বসে গল্প করছে। তবে কি এটাই মোমোর সেই প্রেমিক? আমি কি ওদের সামনে যাব? না থাক, মোমো তো আগেই বলে দিছে আমায় স্বামী মানতে পারবে না। পার্ক থেকে সোজা বাসায় আসলাম। বাসায় আসতেই চোখ ময়লার ঝুড়িতে গেল। সকালবেলা নাস্তার পাশে রাখা ফুটন্ত গোলাপ ফুলগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে। কেন জানি না খুব কষ্ট হলো। ফুলগুলোকে তুলে আমার রুমে নিয়ে আসলাম। কিছু সময় একা একা বসে ভাবলাম কেন আমি বিয়েটা করতে গেলাম। এরপর রান্না করে টিভি দেখছি। মোমো আসলো। বাবার সাথে কথা বলছো? কেন, ওনার সাথে তোমার কথা হয়নি? না। ও, কাল অফিসে যেও, সবার সাথে পরিচয় করিয়ে দিবে। খাবে না? আমি বাইরে থেকে খেয়ে আসছি। ও। মোমো রুমে চলে গেল, আমি একটু খেয়ে রুমে চলে আসলাম। বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। ছোটবেলা থেকেই বৃষ্টি আমার অনেক ভালো লাগে। বৃষ্টি আসলে নিজেকে ঘরের মাঝে আটকে রাখতে পারি না। রুম থেকে বের হলাম, এখন ছাদে গিয়ে ভিজবো। আচ্ছা, মোমোকেও কি বলবো? না থাক, ও যদি বৃষ্টিকে পছন্দ না করে। তবুও বেহায়া মন কিছুতেই বারণ শুনল না। মোমোর রুমের কাছে যেতেই শুনতে পেলাম ও কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। তবু নক করলাম, একটু পরে দরজা খুললো। কি সমস্যা? বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তা আমি কি করব? না কিছু না, কিছু না, ভয় পেলে বলিয়েন। আমি সব ন্যাকামেদের মতো না। মুখের উপর দরজা বন্ধ করে দিল। আমিও একসাথে বৃষ্টিতে ভিজার কথা বলতে পারলাম না, হয়তো ভয়ে একা একা আর ছাদে গেলাম না। যে বৃষ্টি আমার খারাপ থাকা মনকে ভালো করে দেয়, সেই বৃষ্টি আজ আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বৃষ্টি আর বিদ্যুতের যে কিভাবে ব্রেকআপ হয়েছিল আজও বুঝতে পারলাম না। বৃষ্টি আপু আসলেই বিদ্যুৎ ভাই চলে যাবে, আজও সেটার ব্যতিক্রম হলো না। আর বিদ্যুৎ যাওয়ার পরপরই প্রথম বাসটা পড়লো। আমার কানে একটা চিৎকার আসলো। চিৎকারটা মোমোর রুম থেকে। দৌড়ে মোমোর রুমের সামনে আসলাম। মোমো, এই মোমো, কি হয়েছে? কোনো শব্দ নেই। মোমো দরজা খুলো, এই মোমো। মোমো দরজা খুলে আমায় জড়িয়ে ধরলো। মোমো কান্না করছে। আজিব তো, একটু আগেই বললো ভয় পায় না, এখন আবার কান্না করছে। ফিজিক্স কেমিস্ট্রি চেষ্টা করলে বোঝা সম্ভব, কিন্তু মেয়েদেরকে বোঝা বড়ই কঠিন। মোমো আমায় জড়িয়ে ধরে আছে। আমিও মোমোকে ছাদে যাবে? কেন? না মানে আমি বৃষ্টিতে ভিজবো, আর তুমি তো একা ভয় পাবে। ও, চলো। এরপর আমি বৃষ্টিতে ভিজছি, মনে মনে খুব করে চাচ্ছি যে মোমো আসুক, আমার সাথে ভিজবে, কিন্তু বলার সাহস পাচ্ছি না। আমায় অবাক করে দিয়ে মোমোই বলল, আমিও ভিজবো। মনে মনে খুশি হলেও মুখে প্রকাশ করলাম না। ঠান্ডা লাগবে? আমার ঠান্ডা লাগবে না, আমিও ভিজবো। এরপর দুজনেই মিলে বৃষ্টিতে ভিজলাম। যখন বিদ্যুৎ চমকায় তখন দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে। ইস, এমন করে যদি প্রতিটা দিন কাটতো তাহলে কতই না
ভালো হতো। একটু পরে নিচে আসলাম, মোমোর রুমে গেল আর আমি আমার রুমে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, ড্রেস চেঞ্জ করে শুয়ে আছি। হঠাৎ মোমো আসলো আমার রুমে। তুমি এখানে? কিছু লাগবে? রুমে একা একা ভয় পাচ্ছে আর আমার খুব ঘুমও পেয়েছে। ও তাহলে তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আচ্ছা। মোমো খাটে শুয়ে পড়লো, আমিও নিচে শুয়ে ফোন চাপতেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তুমিও খাটে আসো, নয়তো ঠান্ডা লাগবে। না থাক। অনেক জায়গায় আছে, এই কোলবালিশের এই পাশে না আসলেই হবে। খবরদার উল্টাপাল্টা কোনো চিন্তা মাথায় আনলে খবর খারাপ করে দিব। কি আজব মাইরি, নিজে নিচ থেকে তুলে উপরে নিয়ে আসলো, আবার নিজে এসব বলতেছে। কেমনটা লাগে আপনারাই বলেন, কি করা যায়? আমি মোমোর মুখের দিকে তাকিয়ে আছি। হঠাৎ সেই সময় প্রকট শব্দ করে একটা বাজ পড়লো। মোমো চিৎকার করে আমায় জড়িয়ে ধরলো। একটু পরে যখন ও বুঝতে পারলো যে ও আমায় জড়িয়ে ধরে আছে, তখন নিজেকে স্বাভাবিক করে নিয়ে, সরি, একটু ভয় পাইছিলাম। সবকিছু আপনিই করবেন আর দোষ হবে আমার। আজীব তো ভয় পেতেই পারি। হালকা করে মুখ ভেঙচিয়ে মাঝে কোলবালিশটা ভালো করে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। আমিও আর কিছু না বলে শুয়ে পড়লাম। অনেক রাত হয়ে গেল, কিন্তু এখনো বৃষ্টি পড়ছে। মোমো বোধহয় ঘুমিয়ে গেছে। ওর দিকে তাকালাম, ওর শরীর থেকে কম্বলটা সরে গেছে। ঠিক করে দেওয়ার জন্য হাত বাড়ালাম। কম্বলটা ঠিক করে দিতেই ও আমার হাতটা ধরে ফেললো। মনে মনে একটু ভয় পেলাম, এই এখনই বোধহয় আমায় ভুল বুঝবে, কিন্তু না। প্রায় 1 মিনিট হয়ে গেল, এখনো কিছু বলল না। এর মানে মোমো ঘুমের মাঝে হাতটা ধরেছে। মোমো, আমার হাতটা ছাড়ো। না। ছাড়ো, আমিও ঘুমাবো। আমার শীত করছে, আমায় জড়িয়ে ধরে ঘুমাতে পারো না? মনে মনে যদিও বা খুশি হলাম, কিন্তু বুঝতে পারলাম ও এসব ঘুমের মাঝে বলছে। আরো কম্বল এনে দিব? এসব আর কোনো কথা না বলে আমায় জড়িয়ে ধরলো। কি করব? আমিও কি জড়িয়ে ধরবো? যদিও বা ও আমার বিয়ে করা বউ, তবু যদি বলে আমি ওর দুর্বলতার সুযোগ নিচ্ছি, তবে এটা বুঝতে পারছি যে ওকে প্রচুর শীত লাগছে। তাই আর বেশি কিছু না ভেবে মোমোকে জড়িয়ে ধরলাম। একটু পরে আমিও ঘুমিয়ে গেলাম। সকালবেলা বুকের মাঝে গরম কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি আমার বুকের উপর মোমোর মাথা। আমার বুকে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। কিন্তু গরম লাগছে কেন? মোমো মাথায় হাত দিতে আমি শক খেলাম। এর তো অনেক জ্বর, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। কাল রাতে বৃষ্টিতে ভিজার কারণে হয়তো আজ জ্বর আসছে। মোমো মাথা বুকের উপর থেকে নামিয়ে বালিশের উপর রাখলাম, রেখে একটা বাটিতে করে পানি নিয়ে আসলাম। এরপর আমার রুমালটা দিয়ে মাথায় পট্টি দিতে লাগলাম। আম্মু সবসময় বলতো খুব বেশি জ্বর হলে মাথায় পট্টি দিতে হয়, তাহলে জ্বরটা অনেকটা কমে যায়। বেশ কিছু সময় ধরে মাথায় পট্টি দিলাম। শরীরটা আগের থেকে একটু হালকা ঠান্ডা হয়েছে। এবার আমি ফ্রেশ হয়ে নাস্তা বানালাম। একটা প্লেটে নাস্তা নিয়ে আসলাম। এসে মোমোকে ডাকলাম। মোমো কথা বলতে পারছে না, শুধু চোখ খুলে আমার দিকে তাকালো। উঠে একটু নাস্তা করে নাও। মোমো মাথা নাড়িয়ে না বলল। আমি তবুও জোর করে একটু খাইয়ে দিলাম। আম্মুকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভালো, তুমি? ভালোই। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো। বৌমা কেমন আছে? ওর প্রচুর জ্বর আসছে। কিভাবে? কাল রাতে বৃষ্টিতে ভিজছে। তুই জোর করে ভিজিয়েছিস তাই না? না, তুমি আসতে পারবে আম্মু? আসতে তো হবেই, কিন্তু আমার যেতে তো অনেক সময় লাগবে। তুই বরং আমি আসা পর্যন্ত তোর শাশুড়িকে নিয়ে এসে রাখ। আচ্ছা। আম্মু ফোন কেটে দিল। আমি শ্বশুর মশাইকে ফোন দিলাম। হ্যাঁ সুমন, বলো। আজ শাশুড়ি আম্মুকে একটু আমাদের বাসায় পাঠিয়ে দিতে পারবেন? কেন, কি হয়েছে? মোমোর প্রচুর জ্বর আসছে। ওহ, ডাক্তার দেখাইছো? না, তবে একটু পরে যাব। তোমাকে যেতে হবে না, আমি ডাক্তার নিয়ে আসছি। ফোন কেটে মোমোর পাশে বসলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মোমো, খুব খারাপ লাগছে? মাথায় পানি দিব? মোমো মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি একটা বালতি করে পানি নিয়ে এসে ওর মাথায় দিতে লাগলাম। একটু পরে শ্বশুর শাশুড়ির সাথে ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার জ্বর পরীক্ষা করে বলল, জ্বর কিভাবে আসলো? কাল রাতে বৃষ্টিতে ভিজে। বেশি রোমান্টিক হলে যা হয় আর কি। ডাক্তার ওষুধ দিয়ে চলে গেল। তাহলে তুমি থাকো,
আমরা দুজন চলে যাই। আপনি থাকেন, বিকেলে আম্মু আসবে। শ্বশুর মশাই আর শাশুড়ি হাসতে হাসতে চলে গেল। বাহ, সবাই মজা নিচ্ছে। আমি আবার মোমোর পাশে বসলাম। আমি ছাদে যাব, এখানে ভালো লাগছে না। আচ্ছা চলো। কিন্তু মোমো হাঁটতে পারছে না। এখন কি করব? ইচ্ছে করছে কোলে করে নিয়ে যাই, কিন্তু যদি কিছু মনে করে। কোলে নিব কি? বেশি কিছু না ভেবে মোমোকে কোলে তুলে নিলাম। মোমো কিছুটা অবাক হয়ে গেল। ও হয়তো এটা আশা করেনি। কোলে করে নিয়ে ছাদে আসলাম। মোমো আমার মুখের দিকে তাকিয়ে আছে। ইস, সারা জীবন যদি মোমো এমন অসুস্থ থাকতো, তাহলে আমি সারাটা জীবন ওকে এভাবে ভালোবেসে যেতাম। মোমো সারাটা দিন ছাদে দোলনায় বসেছিল, আর আমি ওর পাশে ছিলাম। আমি সবসময় শুধু ওর সাথে বকবক করে গেলাম, আর ও শুনে গেল। মাঝে মাঝে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাতো। যখন ওর মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকায়, কেন জানি না বুকের ভিতরটা কেমন করে ওঠে। দুপুরের খাবার রান্না করার জন্য আমি নিচে আসলাম। হঠাৎ মোমোর নাম্বারে একটা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, একটা ছেলের কণ্ঠ। আসসালামু আলাইকুম। কে? মোমোর স্বামী। তুমি? তোমায় তো মোমো স্বামী হিসেবে মানেই না। সেটা আমাদের ব্যাপার। আপনি কেন ফোন দিছেন? মোমোর সাথে কথা আছে। ও অসুস্থ, এখন কথা বলতে পারবে না। আচ্ছা, ওকে বলেও অনেক ফোন দিছিল। আচ্ছা, ফোনটা কেটে দিয়ে ফোনটা নিয়ে ছাদে গেলাম। মোমো অনেক নামে একজন ফোন দিছিল। ও ফোনটা দাও। মোমোর হাতে ফোনটা দিয়ে আমি নিচে এসে রান্না করলাম। রান্না শেষ করে একটা প্লেটে করে নিয়ে আসলাম মোমোর জন্য। এসে দেখি মোমো এখনো কথা বলছে, অথচ একটু আগে আমি একাই বকবক করে গেলাম। ও একটা কথাও বলে না, শুধু হুম হুম ছাড়া। তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি খেয়ে নাও, অনেক আমার জন্য পিৎজা নিয়ে আসবে। তুমি অসুস্থ, এখন বাইরের খাবার না খাওয়াই ভালো হবে। আর ওসব তো পরে অনেক খাইতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি না করে দিচ্ছি। মোমো অনেককে না করে দিয়ে ফোনটা কেটে দিল। খুব ইচ্ছে করছে ওকে খাইয়ে দিতে। বলবো কি? না থাক, আবার কি না কি মনে করে। মোমো খাচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছে না। একটাবার জানতেও চাইলো না যে আমি খাইছি নাকি। একটা কথা বলবো, আমার কথা শুনে ও আমার দিকে তাকালো। বলো। তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, তাই না? ঠিক তা না, কিন্তু তোমার সাথে কি কথা বলবো সেটাই খুঁজে পাই না। ও, একটা অনুরোধ করব, রাখবা? একটু পরে আম্মু আসবে। এমন কোনো কাজ করিও না যাতে মনে কষ্ট পায়। আমি কোনোদিন তাদের মনে কষ্ট দেইনি, তাই আমি চাই আমার বউয়ের জন্য ও যেন কষ্ট না পায়, প্লিজ। ওকে। আমি উঠে চলে আসছি। যার সাথে কথা বলার জন্য আমি প্রতিটি সময় সুযোগ খুঁজে বেড়াই, সে নাকি আমার সাথে কি কথা বলবে সেটা খুঁজেই পায় না। প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য অনেক কথা থাকে, কিন্তু আমি তো আর ওর প্রিয় মানুষ না। শুধু শুধু কষ্ট পেয়ে লাভ নাই, আর মনটাও খুব বেহায়া। সেই জিনিসটাই সব থেকে বেশি চাইবে, যেটা কখনো পাবে না। বিকেলে আব্বু আর আম্মু আসলো। এসে তো মোমোকে দেখে তারা খুবই খুশি, কারণ মোমো ঠিক পরীর মতোই। আমি শুধু শুনছি পরীরা নাকি অনেক সুন্দরী হয়, কিন্তু কখনো পরী দেখার সৌভাগ্য হয়নি। হারামজাদা, এত সুন্দর একটা মেয়ে, তার যত্ন নিতে পারিস না? আমি কি করছি? তুই তো বৃষ্টিতে ভিজিয়েছিস। আমি মোটেই না। শোন, তোর আমি ভালো করে চিনি। এরপর কয়েকদিন আব্বু আম্মুর সাথে খুব ভালোই কাটলো। মোমোর জ্বর সুস্থ হতে প্রায় 4 দিন লাগলো। এই 4 দিনে আম্মু আব্বুর সাথে মোমোর খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। আজ 1 সপ্তাহ হচ্ছে। বুঝতেই পারলাম না এই মেয়ের সাথে কিভাবে আম্মু আব্বুর এত ভালো সম্পর্ক হলো। আজ আম্মু আব্বু বাসায় যাবে। মোমো, তুমিও চলো আমাদের সাথে। এত করে যখন বলছে তখন যাও না। আচ্ছা ঠিক আছে। সবাই রেডি হচ্ছে, আমারও বাসায় যাওয়ার জন্য ইচ্ছা করছে। একবার যদি বলতো আমায় সাথে যাওয়ার জন্য, কিন্তু কেউ একবারের জন্যও বলল না। মনটাই খারাপ হয়ে গেল। বাসা থেকে বের হওয়ার আগে শ্বশুর মশাই আসলো। সুমন, তুমি রেডি হও নাই? আমি কই যাব? বাসায় যাবে না? অফিসে এত কাজ আপনি একা সামলাতে পারবেন না। সেটা আমি ম্যানেজ করে নেব। বিয়ান সুমনকে নিয়ে যাবেন। এখন আমরা বাসে বসে আছি, আমার পাশে মোমো বসে আছে। মোমোর যদিও বা
বাসে ওঠার অভ্যাস নাই। বড়লোক বাপের একমাত্র অকর্মা, না মানে আদরের মেয়ে তো। মোমোর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি ওর ভালো লাগছে না। মুখটা কেমন বাংলা পাঁচের মতো করে রাখছে। কোনো সমস্যা? তেমন কোনো সমস্যা নেই, তবে এই প্রথম বাসে উঠলাম, তাই কেমন জানি লাগছে। ও, জানালার পাশে বসবা? হুম। মোমোকে জানালার পাশের সিট দিয়ে আমি এপাশে এসে বসলাম। ভালোবাসা সত্যি মানুষকে অনেক পাল্টে দেয়। যে আমি কোনো কিছুর বিনিময়ে জানালার পাশের সিট ছাড়তাম না, সেই আমি আজ নিজে থেকে মোমোকে জানালার পাশের সিটে বসতে দিলাম। মোমো আপন মনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি ওর সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। হঠাৎ ওই দিনের পার্কের কথা মনে পড়লো। মোমো, হুম। একটা কথা জিজ্ঞেস করি? বলো। কিছু না। না, বলো। ও অনিক আমার খালাতো ভাই, বিয়েতে আসেনি তো, তাই দেখা করতে এসেছিল। কেন? আজ খুব ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে, কিন্তু ভালো কচুর গাছ কই পাবো? স্কুল জীবনে যদি কেউ অপমান করতো তবে বলতাম জীবনে অনেক জুতার পিটুনি খাইছি, কিন্তু এমন অপমান জীবনেও হয়নি। আজ আমার অবস্থা হলো সেই রকম। হায় রে বাঙালি, যাকে পটানোর জন্য গিটারটা নিয়ে বসলাম সেই বলে কিনা অন্যের ঘুম ভাঙাতে গিটার নিতে বসছি। আমি নাকি গিটার বাজাতে পারি না। এই দুঃখ কোথায় রাখি? ইচ্ছে করছে সেই গানটা গাইতে, আহারে জীবন আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন না গামো না আর গিটারে বাজাবো না। ছাদ থেকে নেমে রুমে আসলাম। এসে দেখি মোমো শুয়ে পড়ছে। মোমোকে কি ডাকবো? না থাক, হয়তো ঘুমাইছে। মোমোকে না ডেকে আমি নিচে একটা চাদর নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। মোমো ঘুমাচ্ছে। ভাবলাম ডাক দিব, কিন্তু না। কাল অনেক জার্নি করে আসছে। শহরের সকাল আর গ্রামের সকালের মাঝে অনেক পার্থক্য। সুমন, এই সুমন। হ্যাঁ আম্মু। মোমো কই? ঘুমাচ্ছে হয়তো। ওকে ডাক। সকালটা কেমন আমাদের এই দিকে সেটা একটু দেখুক। আচ্ছা। রুমে আসলাম, এসে মোমোকে ডাকলাম। মোমো, সকাল হয়েছে, ওঠো। আর একটু পরে। এমন সময় আম্মু রুমে আসলো। মোমো উঠলো? কোলে করে বাথরুমে নিয়ে মুখে একটু পানি দিয়ে দে, দেখবি ঘুম চলে যাবে। বাহ, আম্মু তো দারুণ একটা আইডিয়া দিল। মোমোকে কোলে করে নিয়ে বাথরুমে গিয়ে মুখে পানি দিয়ে আবার কোলে করে রুমে নিয়ে আসলাম। কোল থেকে নিচে নামাতেই আমার কানের কাছে ভূমিকম্প হলো। ঠাস মারলে কেন? তোমার সাহস হয় কিভাবে আমায় কোলে নেওয়ার? সরি, আম্মু বললো তো তাই। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। আচ্ছা, আম্মু ডাকছে বাইরে। মোমো বাইরে আম্মুর সাথে দেখা করতে গেল। সকালবেলা মনে হয় এটা ভিটামিন ভালোবাসা দিল। কোথায় ভাবলাম বিয়ের পর বউ আদর করে ঘুম থেকে তুলবে, উঠতে না চাইলে চুলের পানি দিয়ে ঘুম ভাঙাবে। কিন্তু এখন তো পুরাই উল্টো। বউকে কত করে আদর করে ঘুম থেকে তুললাম, বিনিময়ে কি পেলাম? একটা ঠাস। ভাগ্য ভালো আম্মু আগেই রুম থেকে চলে গেছে, নয়তো মান সম্মান প্লাস্টিক হয়ে যেত। বাথরুমে গিয়ে মুখে পানি দিয়ে আসলাম, যাতে কেউ বুঝতে না পারে যে সকাল সকাল একটা ওভারডোজ খাইছি। বাইরে আসলাম, এসে দেখি আম্মু আর মোমো গল্প করছে। সুমন, হ্যাঁ আম্মু। ওকে নিয়ে সকালবেলাটা দেখিয়ে নিয়ে আয়। আমি পারবো না, তুমি যাও। তুই পারবি না, তোর বাপ পারবে। আব্বু, ও আব্বু। ওই হারামজাদা, তোর আব্বুকে ডাকিস কেন? আব্বু ওকে ঘুরতে নিয়ে যাবে। যাবি নাকি ছাড়ু নিয়ে আসবো? আমি কি ভয় পাই নাকি? ভয় পাস না? না, শুধু দেখলেই পালাই। আর কিছু না বলে মোমোকে আসতে বললাম আমার সাথে। আমাদের এলাকাটা না শহর না গ্রাম, মাঝখানে দাঁড়িয়ে আছে। ঘাসের উপর হালকা কুয়াশা পড়েছে, হালকা বাতাস বইছে। মোমো ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতেছে। একটা কথা বলবো? জীবনে প্রথম কুয়াশা ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটছি। সরি। কেন? সকালে থাপ্পড় দেওয়ার জন্য। কেমনটা লাগে বলেন তো? থাপ্পড় দিয়ে আবার সরি বলছে। ইচ্ছে করছে একটা লিপ কিস করে হালকা করে সরি বলে দেই। এখন ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটছি, মোমো আগে আগে আর আমি ওর পিছনে পিছনে। হঠাৎ একটা ব্যাঙ লাফিয়ে ওঠে। মোমো ভয় চিৎকার করে আমায় জড়িয়ে ধরলো। কি আজব প্রাণী বানাইছো খোদা! না পারি বুঝতে, না পারি বোঝাতে। একটু জোরেই বললাম কথাটা। কি বললাম? আমার উপর রাগ করে জোরে হাঁটতে শুরু করলো। হঠাৎ করে কিছু একটা দিয়ে পা কেটে গেল। এখন কি করবে? কিভাবে বাসায় যাবে? একটাই অপশন আছে,
আমার কোল, এই জন্য বোধহয় বলে হাতেও কাঁধে আটকে যায়। কি বলেন আপনারা? কোলে কি নিব? মোমোকে কোলে তুলে নিলাম, নিয়ে বাসায় আসলাম। প্রথমে নিব না ভাবছি, পরে ভাবলাম বউটা তো আমারই, সো আমাকেই তো কোলে নিতে হবে, নইলে সকালে এমন একটা ডোজ খাওয়ার পর কেউ ভুলেও ওই মাইয়ার হাত ধরারও সাহস পাবে না। প্রথমে ভেবেছিলাম অল্প একটু কাটছে, কিন্তু বাসায় এসে দেখি অনেকটাই কেটে গেছে। পাটা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিলাম। এরপর বাসায় আরও বেশি কিছুদিন থাকলাম, কিন্তু মোমোর পা কেটে যাওয়ার জন্য ও কোথাও যেতে পারিনি। আজ চলে যাব সেই ব্যস্ত শহরে। সাবধানে থাকবে, হুম মোমোর খেয়াল রাখবে। হুম ও কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে, ছোট বাচ্চার মতন। সব কথা একটু মানিয়ে নিস। আইসে ছোট বাচ্চার মতো, পুরাই ডাইনির রানী। এরপর দুজনেই বাসে উঠলাম। চারদিকে পরিবেশটা অনেক সুন্দর, অনেক রোমান্টিক একটা ওয়েদার, হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস। আহ, কি যে ভালো লাগে। এই সময় বউটারে যদি একটু জড়াই ধরতে পারতাম। এসব উল্টো পাল্টে ভাবতে ভাবতে মোমোর দিকে তাকালাম। তাকাতেই দেখি ও ঘুমিয়ে পড়েছে। বাসে উঠলেই ঘুমাতে হবে, এটা কোন সংবিধানে লেখা আছে? কেন ভাই, একটু জেগে থাকলে কি হয়? এত দূরের রাস্তা একটু গল্প করতে করতে যেতাম। মোমোকে বোধহয় ঠান্ডা লাগছে, তাই ব্যাগ থেকে একটা চাদর বের করে ওর গায়ে দিয়ে দিলাম। হালকা মন খারাপ করে বাইরে তাকিয়ে আছি, হঠাৎ করে মোমো আমায় জড়িয়ে ধরলো। বারবার ঘুমের ঘোরে জড়িয়ে না ধরে একবার যদি জাগ্রত অবস্থায় ধরতো তবে অনেক সুখ অনুভব হতো। বাসায় আসলাম, এসে আম্মু কিছু খাবার প্যাক করে দিছে। দুজনেই খাবারগুলো খেয়ে মোমো ওর রুমে আর আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মোমো আজ আমার আগেই উঠেছে। হঠাৎ এত পরিবর্তন? তুমি আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো? আজ অফিসে যাব। ও, তার মানে এই ব্যাপার, এই জন্য আজ এত তাড়াতাড়ি। বাবার সাথে কাল আমার কথা হইছে। মোমোর সাথে আর বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। চলো। তুমি যাও। তুমি নাকি অফিস যাবা? আমি রিক্সা করে যেতে পারবো না, অনেক নিতে আসবে। শালা দিল সকাল সকাল মনটা খারাপ করে। ও আচ্ছা, আমি গেলাম। সাবধানে এসো। আমি আর কোনো কথা না বলে অফিসে চলে আসলাম। কেমনটা লাগে বলেন তো? কেন রে ভাই, আমার বউ আমার সাথে আসবে, তোর সাথে আসবে কেন? ধুর, ভালো লাগে না। একটু পরে অনিকার মোমো অফিসে আসছে, যদিও বা আমি দেখিনি, তবে শুনলাম। একটু পরে বস আমায় ডেকে পাঠালো। আসবো স্যার? আসো। ডাকলেন স্যার? মোমোকে সব কলিগের সাথে পরিচয় করিয়ে দাও তো। জি স্যার। মোমোকে অফিসের সব কলিগের সাথে পরিচয় করিয়ে দিলাম। এরপর বসের রুমে আসলাম। সবার সাথে পরিচিত হয়েছো? কিন্তু বাবা একজন বাদে। সুমন, সবার সাথে পরিচয় করিয়ে দাওনি? সবার সাথে তো পরিচয় করিয়ে দিলাম। কই, আপনি তো আপনার পরিচয় দিলেন না। ও আচ্ছা, এখন মজা করতে হবে না, চলো বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। মজা কেন করব? এটা অফিস, বাইরের পরিচয় বাইরে, কিন্তু অফিসে সব রুলস মানাতে হবে। প্রথমে আমিও ভাবছি মজা করছে, কিন্তু এই কথা শোনার পর মনে হলো না যে মজা করছে। এরপর আমি আমার পরিচয় দিয়ে স্যারের পারমিশন নিয়ে চলে আসলাম। একটু পরে স্যার আমার কেবিনে আসলো। স্যার, আপনি কেন আসলেন? আমায় ডাকলে আমি চলে যেতাম। মন খারাপ করছো তাই না? কই না তো স্যার। আর অফিসের রুলস তো সবাইকে মানতে হবে, তাই না? চলো বাইরে যাই। আমার হাতে অনেক কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে। আপনারা যান। আমি জানি হাজার রিকোয়েস্ট করলেও তুমি যাবা না। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে স্যার। এরপর থেকে বস আর অফিসে আসে না, এখন আমার বউ হচ্ছে আমার বস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে দুজনে একসাথে খাই। খাওয়ার সময় ভাবি
হয়তো আমার সাথে রিক্সা করে অফিসে যাবে, কিন্তু না, প্রতিদিন অনেকের সাথে যাই আর সন্ধ্যায় অনেক বাসায় নামিয়ে দিয়ে যায়। এই ছ্যাঁচড়া ছেলের কি আর কাজ নেই? অন্যের বউকে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে রাখছে। বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। আসলেই তো মোমো আমার সাথে যাবে কেন? ও তো বলছে ও রিক্সায় যেতে পারে না, কিন্তু গাড়ি কেনার মতো টাকাও তো নেই। কিন্তু বাইক কেনার মতো টাকা তো আছে। আব্বুকে ফোন দিয়ে আব্বুর থেকে কিছু টাকা নিলাম, আর আমার কাছে কিছু টাকা ছিল। এগুলো দিয়ে শোরুম থেকে একটা বাইক কিনলাম। বাইকটা কিনে খুব খুশি লাগছে। কাল থেকে মোমো আমার সাথে অফিসে যাবে। পরের দিন সকালবেলা আবার আগের মতো রেডি হয়ে আশায় আছি আমার সাথে যাবে। মোমো, আজ আমার সাথে চলো। এখন তো আর রিক্সায় যেতে হবে না, বাইক আছে। তুমি শুধু শুধু দাঁড়িয়ে থাকো। তোমায় আমার ভালো লাগে না, এটা কেন বোঝো না? এটা কি তোমায় মুখে বলতে হবে? ব্যবহারে বোঝা যায় না? এত ইগনোর করি তবুও বুঝতে পারো না যে আমি তোমায় ঘৃণা করি? মোমো আরো অনেক কিছু বলল। সেই সময় অনিক আসলো। মোমো অনিকের সাথে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে কয়েক ফোঁটা ব্যর্থ পানি গড়িয়ে পড়ল। আমি তার জন্য আমার আকাশ সাজিয়ে রাখি, যার আকাশে কেন মাটির নিচেও আমার জন্য বিন্দুমাত্র জায়গা নেই। তার মায়ায় নিজেকে জড়াচ্ছি, যার কাছে আমার কোনো মূল্য নেই। টিস্যু পেপার দিয়ে মুখটা মুছে নতুন বাইক নিয়ে চললাম অফিসে। পিছনে বউকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছেই রয়ে গেল। বউকে বাইকের পিছনে বসাতে না পেরে মনের দুঃখে একা একা অফিসে যাচ্ছি। হঠাৎ রাস্তার পাশে একজন কলিগকে দাঁড়িয়ে থাকা দেখলাম, যদিও বা আগে কোনোদিন দেখিনি। মনে তো হচ্ছে অফিসে যাচ্ছে। মিস নেহা, আপনি এখানে? মিস্টার সুমন, আমি তো এই বাসে উঠলাম গতকাল। আপনার বাসা কি এদিকে? অফিসে যাচ্ছেন? নতুন বাইক কিনলেন নাকি? তো ম্যাডাম কি অফিসে গেছে? আসেন, আমিও যাচ্ছি, আপনাকে সাহায্য করি। এরপর নেহাকে নিয়ে অফিসের দিকে রওনা হলাম। যেতে যেতে অনেক কথা হলো, তবে নেহা খুব করে জানতে চাইলো মোমোকে বাইকে করে নিয়ে আসলাম না কেন। আমি বললাম আমি ভালো বাইক চালাতে পারি না, আর ও বাইকে উঠতে ভয় পায়, তাই। যদিও বা এটা শুধু মিথ্যা কথা মাত্র। নেহার সাথে আজ নিয়ে 2 দিন কথা বললাম। গল্প করতে করতে অফিসে চলে আসলাম। অফিসে এসে নেহার ডেস্কে আর আমি আমার কেবিনে। একটু পরে বসের রুম থেকে ডাকলো। আমি বসের রুমে এসে দেখি নেহাও এখানে। আপনাদের দুজনের আসতে এত দেরি হলো কেন? আমাদের তো আসতে জাস্ট অল্প একটু লেট হয়েছে। তাহলে আমি কি ভুল বললাম? না, তুমি ভুল বলনি, তোমার ঘড়ি হয়তো নষ্ট। এই যে মিস্টার সুমন, এটা আপনার বাসা না। বসকে কিভাবে সম্বোধন করতে হয় সেটা জানেন না? মোর কথাটা শুনে অনেক অবাক হলাম। নেহা আমার মুখের দিকে তাকিয়ে আছে। সরি ম্যাম। ইটস ওকে, নেক্সট টাইম থেকে বিষয়টা মাথায় রাখবেন। মিস নেহা, এটা রোম্যান্স করার জায়গা নয় যে কারোর বাইকের পেছনে বসে খোশ গল্প করতে করতে আসবেন। যান, কাজে মন দেন। ও, তাহলে এই ব্যাপার। নেহা আর আমি একসাথে আসছি জন্য আজ আমাদের সাথে এমন করলো। মোমো কি তাহলে জেলাস? ও কি আমায় ভালো? কি সব উল্টাপাল্টা ভাবছি। একটু আগে তো বললো আমায় ঘৃণা করে, কিন্তু তবুও কেন জানি না ভাবতে ভালো লাগছে। ভালোবাসুক বা না বাসুক, আমি সব সময় এটাই ভেবে যাব যে মোমো আমায় ভালোবাসে। এক্সকিউজ মি। মোমোর কথায় বাস্তবে ফিরলাম। এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি নিজের কেবিনে গিয়ে কাজ করবেন? পাশে দাঁড়িয়ে দেখি নেহা চলে গেছে। আমিও চলে আসলাম। সারাদিন কাজ করে বিকেলবেলা আবার দাঁড়িয়ে আছি। মোমো আসবে, আমার সাথে যাবে। একটু পরে মোমো আসলো, কিন্তু আমার সাথে নয়, অনিকের সাথে গেল। গেট থেকে বের হয়ে দেখি নেহা রিক্সায় উঠছে। মিস নেহা, কিছু বলবেন? চলেন একসাথে যাই, আমি আপনাকে নামাই দিব। না থাক, বস আবার রাগ করবে। ও কি করবে সেটা আমি বুঝবো, আপনি আসেন। এরপর নেহাকে নিয়ে গল্প করতে করতে একটা রেস্টুরেন্টে আসলাম। দুজন মিলে কফি খেতে খেতে অনেক গল্প করলাম। আজ বাসায় ফিরতে অনেক লেট হয়ে গেল। নেহাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় আসলাম। বাসায় এসে দেখি মোমো আর একটা মেয়ে বসে গল্প করছে। আমায় আসতে দেখে মেয়েটা আমার কাছে এসে বলল, ভাইয়া কেমন আছো? ভালো, কিন্তু আপনি? ও মায়া, আমার চাচ্চুর মেয়ে। পাশে একটা কলেজে ওর পরীক্ষা হচ্ছে। যতদিন ওর পরীক্ষা শেষ না হচ্ছে ততদিন ওইখানে থাকবে। ও, তাহলে তো ভালোই। আপনি খাওয়া দাওয়া করছেন? ভাইয়া তুমি আমাকে আপনি করে বলছো কেন?
সরি, তুমি খাইছো? না। দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে নিয়ে তোমার জন্য রান্না করব। সত্যি আমিও কিন্তু তোমার সাথে রান্না করব। আচ্ছা, এরপর ফ্রেশ হয়ে এসে মায়া আর আমি রান্না করছি। ভাইয়া আমার রান্না শিখাবা? তুমি রান্না জানো না? একটু একটু জানি। আচ্ছা ঠিক আছে, আমি শিখাই দিব। লক্ষ্মী ভাইয়া। কথাটা বলেই জড়িয়ে ধরলো। মোমো বসে বসে টিভি দেখছে। ও যেখানে বসে আছে সেখানে থেকে আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে। মোমো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। আমার চোখের সাথে চোখাচোখি হতেই মোমো মায়াকে ডাকলো। মায়া এইদিকে আয়। আপু ডাকছে, আমি গেলাম ভাইয়া। আচ্ছা, রান্না শেষ করে সবাইকে টেবিলে ডাকলাম। ভাইয়া তুমি তো অনেক সুন্দর রান্না জানো। তাই? কেমন হয়েছে? বলার বাইরে। ধন্যবাদ। আমায় কিন্তু শেখাতে হবে। আচ্ছা, কিন্তু তুমি রান্না শিখে কি করবা? আমার ভাগ্য যদি তোমার মতো এত সুইট স্বামী না থাকে তবে তাকে রান্না করে খাওয়াবো। তাই? তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। আমি মুচকি হাসছি আর মোমোর দিকে তাকাচ্ছি, কিন্তু ও কারো দিকে না তাকিয়ে খাচ্ছে। জানো আপু তুমি না সত্যি অনেক লাকি, এরকম একটা স্বামী পেয়েছো। খাওয়ার সময় এত বকবক করছিস কেন? চুপচাপ খেয়ে নে। মায়া একদম চুপ হয়ে গেল। খাওয়া শেষ করে মোমো আর মায়া রুমে গেল। আমি টেবিলটা পরিষ্কার করলাম। যেটা বউয়ের করার কথা সেটা আমায় করতে হচ্ছে। কি কপাল মাইরি! পরিষ্কার করা শেষ করে সোফায় বসে টিভি দেখছি। এমন সময় মায়া আর মোমো আসলো। কি দেখো ভাইয়া? এই তো একটা মুভি দেখছি। মোমো পাশের সোফায় বসলো, কিন্তু মায়া এসে আমার পাশে বসলো। মায়া ওখানে বসলি কেন? কেন আপু? এখানে আয়। থাকি না এখানে। আসতে বলছি আয়। সব কিছুতেই বকবক করতে হবে। মায়া আর কিছু না বলে রুমে চলে গেল। এভাবে না বললেও পারতে। আমার বোনকে আমি যেভাবে খুশি বলবো, তাতে তোমার কি? না মানে পর সামনে পরীক্ষা, তাই ওর থেকে যত দূরে থাকবে ততই ভালো। মোমোর সামনে রিমোট রেখে আমি আমার রুমে চলে আসলাম। আচ্ছা, মোমো কি আমার সাথে অন্য মেয়ের কথা বলা সহ্য করতে পারে না? ওর কি হিংসা হয়? তবে কেউ আমায় ধুর কি ভাবি এসব? ভাবতে তো ভালোই লাগছে, আর ভাবতে তো দোষ নেই। ভাবনাতে কাজল আগার ওয়ালকেও বউ বানানো যায়। আর মোমো তো আমার নিজের শাশুড়ির পেটের বউ। থুক, কি বলি এসব? এরপর ফোনটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে কিছু সময় ফোন টিপলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। 12টা বাজে, অথচ এখনো টিভি চলছে। মোমো এখনো ঘুমায়নি। একবার গিয়ে দেখে আসি। আপনারা কি বলেন, যাব? যাই? আপনারা যাবেন? আপনাদের বউ হলে আপনারা যাইয়েন, কেমন? এখন আমি যাই। টিভি, লাইট সবকিছু অন রেখেই মোমো সোফায় বসে ঘুমিয়ে পড়েছে। মোমোর মাথার কাছে এসে বসলাম। ওর মাথাটা কোলে নিলাম। চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছি। ভালোই লাগছে। আসলে মেয়েদের সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে সেটাই হলো চুল। ইস, সব সময় যদি এইভাবে চুলগুলো বুলিয়ে দিতে পারতাম। হঠাৎ করে মায়া আসলো। তুমি কি এখন ঘুমাবে? না, তোমরা তাহলে এখানে বসে রোম্যান্স করছো। আমি ভাবছি আপু এখনো আসছে না কেন। তোমার আপু তো ঘুমাইছে। হুম হুম রুমে দিয়ে যাও। কিভাবে? কোলে করে। তোমার আপু রাগ করবে। কি যে বলো না, রাগ কেন করবে? আমি তো সব সময় চাই আমার স্বামী যেন কোলে করে আমার রুমে নিয়ে যায়। বিয়ের আগে এত কিছু ভেবে রাখছো? হুম। চলো তোমার আপুকে রুমে দিয়ে আসি। এরপর মোমোকে কোলে করে রুমে দিয়ে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যাব, ঠিক তখন মায়া পিছন থেকে ডাকলো। ভাইয়া। মায়া, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো? শুধু ঘুম থেকে উঠিনি, তোমাদের সবার জন্য নাস্তাও তৈরি করছি। এটা করতে গেছো কেন? আমার রান্না খেয়ে দেখো না কেমন লাগে। তোমার আপু উঠছে। ফ্রেশ হয়ে আসছে। একটু পরে মোমো আসলো। তিনজনে বসলাম। ভাইয়া কেমন হয়েছে আমার রান্না? অনেক সুন্দর। তোমায় তো এখন বিয়ে দেওয়া উচিত। কি যে বলো না। ও মা, এদিকে আবার লজ্জাও পায়। একটা কথা বলি। শিওর। কাল থেকে রাতের রান্না তুমি করবে আর সকালে আমি, যতদিন আমি আছি।
তোরে বলছি না খাওয়ার সময় বকবক করবি না। আর তোকে এখানে পড়তে পাঠিয়েছি, রান্না করতে না। যার কাজ সে করবে। মায়া চুপ হয়ে গেল। বুঝতে পারলাম ও খুব ভয় পাইছে। মাথা নিচু করে আর চোখে আমার দিকে তাকালো। আমি ওকে ইশারায় বললাম, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। মায়ার মুখে হালকা হাসির আভা ফুটে উঠল। রেডি হয়ে প্রতিদিনের ন্যায় আজকেও দাঁড়িয়ে আছি। শুধু মোমো আমার সাথে অফিসে যাবে এই আশায়। মোমো আর মায়া বের হলো। ভাইয়া চলো, তুমি কই যাবে? তোমাদের অফিসে যাওয়ার রাস্তায় আমার কোচিং। ও আচ্ছা, ওঠো। মায়া বাইকে উঠে বসলো। মায়া, তোকে আমি বাইকে উঠতে বলছি? কেন আপু, বাইকে যাব না আমরা? না, অনেক আসবে, ওর সাথে যাব। না, আমি ওর সাথে যাব না, তুমি ওর সাথে যাও, আমি ভাইয়ের সাথে যাব। মোমো রেগে গিয়ে কিছু বলবে, সে সময় আমি বললাম, থাক না, যাক না আমার সাথে, তুমি না হয় ওর সাথে যাও। সেই সময় অনেক গাড়ি নিয়ে হাজির। মোমো কিছু না বলেই গাড়িতে উঠলো। মায়াকে নিয়ে গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ মায়ার কোচিং চলে আসে। ওকে কোচিংয়ে নামিয়ে দিয়ে আবার অফিসের দিকে এগোতে লাগলাম। মজার ব্যাপার হলো, মায়ার কোচিং থেকে কিছুটা সামনে নেহা থাকে। আজকেও নেহা দাঁড়িয়ে আছে। আজকেও নেহাকে নিয়ে অফিসে আসলাম। অফিসে এসে কেবিনে ঢুকতেই পিয়ন এসে হাজির। কিছু বলবেন? ম্যাম আপনাকে ডাকছে। একটু পরে যাচ্ছি। এক্ষুনি যেতে বলেছে। হঠাৎ এত তারা? আচ্ছা আসছি। ম্যাডামের রুমে আসলাম। আসবো ম্যাম? হুম। ডাকছিলেন ম্যাম? মায়াকে ঠিকভাবে নামিয়ে দিয়েছেন? হুম। আপনি কি বাইক কিনেছেন জনদরদি হওয়ার জন্য? বুঝলাম না। বুঝবেনও না। বুঝি বুঝি, সবই বুঝি। এখন ম্যাডামের চলে। আমি কি যাব ম্যাম? এই ফাইলগুলো চেক করে নিয়ে আসুন 1 ঘন্টার মধ্যে। কিন্তু ম্যাম, এগুলো চেক করার জন্য তো মানুষ আছে, আর এগুলো চেক করা তো আমার কাজ নয়। কলিগকে বাইকের পেছনে করে নিয়ে বেড়ানো আপনার কাজ নয়। যাকে নিয়ে বেড়ানো আমার কাজ, সে যদি না ওঠে তবে আমি কি করব? মানে? কিছু না। তাড়াতাড়ি গিয়ে ফাইলগুলো চেক করুন। হুম। রেগে গিয়ে আমার উপর প্রেশার দেওয়া হচ্ছে। কি আর করার, অফিসের বস বলে কথা, মানতেই হবে। ফাইলগুলো নিয়ে কেবিনে আসলাম। এতগুলো ফাইল দেখে তো মাথা লাটিমের মতো ঘুরছে। ফাইলগুলো চেক করছি। আসবো? মিস নেহা আসুন। কি করছেন? এই তো ম্যাম, এই ফাইলগুলো চেক করতে দিল। আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। কিভাবে? অর্ধেক আমি চেক করে দিয়ে। অর্ধেক আমি চেক করে দিয়ে দুজনে মিলে একসাথে গল্প করছি আর ফাইল দেখছি। প্রায় সব ফাইল দেখা শেষ। হঠাৎ করে মোমো আমার কেবিনে এসে হাজির। নেহাও আমার সামনে বসে আছে। মোমো হাসতে হাসতে রুমে আসলো। এসেই মুখটা আগুন দিয়ে ভরে গেল। কি হচ্ছে এখানে? ফাইলগুলো চেক করছি ম্যাম। মিস নেহা, আপনার কাজ নেই? আমার ফাইলগুলো তো জমা দিয়ে দিছি। মিস্টার সুমন, আপনি এক্ষুনি আমার কেবিনে আসুন, জরুরি কথা আছে। মোমো চলে গেল। আমি জানি তো কি বলবে, কয়েকটা ঝাড়ি দিবে আর কি। বউ, তোকে বসের রুমে গিয়ে কিছু ঝাড়ি খেয়ে আসি। ঝাড়ি খাবো এটা শিওর, কিন্তু কোন দোষে খাবো সেটা জানি না। আসবো ম্যাম? আসুন। রুমে ঢুকে একটা চেয়ারে বসে পড়লাম। আপনাকে আমি বসতে বলেছি? থুক্কু না, মানে সরি ম্যাম। আমি দাঁড়ালাম। এরপর মোমো আমার সামনে আসলো। কিছু বলতে যাবে, কিন্তু না, কিছু না বলে আমার পিছনে গেল, গিয়ে দরজা আটকে দিল। কি হলো এটা? দরজা আটকালো কেন? কোনো বাজে মতলব আছে নাকি আবার? আমি কিন্তু চিৎকার করব যদি কিছু করে। আমি এখনো পিওর ভার্জিন। আরে আমি এসব কি ভাবছি? দুনিয়ায় যত উল্টাপাল্টা ভাবনা আমার মাথায় আসে। মোমো এবার আমার সামনে আসলো, এসে আমার শার্টের কলার ধরলো। আমার তো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা, গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে অলরেডি। ম্যাম, আমি কি কোনো দোষ করেছি? কারো ক্ষতি করেছি? এটা কি প্রেমালাপ করার জায়গা? আমি তো কারোর সাথে প্রেমালাপ করছি না ম্যাম। তাই আমি একটু আগে যে দেখে আসলাম। আপনি অনেকগুলো ফাইল দিছেন, তাই ও আমায় হেল্প করেছে। আচ্ছা, ও
না মানে উনি। আচ্ছা যান, আপনাকে ফাইল দেখতে হবে না, ফাইলগুলো নিয়ে আসুন। কিন্তু ম্যাম, ফাইলগুলো চেক করা শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি কিভাবে? নেহা সহ গল্প করতে করতে চেক করছি। কি? না মানে হ্যাঁ, মোমোকে এখন বিষাক্ত সাপের মতো লাগছে, শুধুই ফোঁস করছে। এখানে থাকা নিরাপদ না, যে কোনো সময় ছবল খাওয়ার সম্ভাবনা আছে। ম্যাম, আমার একটু কাজ আছে, আমি গেলাম। ভাগ সুমন ভাগ, এখানে থাকলে শহীদ হয়ে যাবি। তাড়াতাড়ি করে আমার কেবিনে আসলাম। কেবিনে এসে ফোনটা হাতে নিয়ে দেখি 3 বার মিস কল, কিন্তু নাম্বারটা তো অপরিচিত। আবার ফোন দিছে, রিসিভ করে সালাম দিলাম। কে? ভাইয়া, আমি মায়া। ও মায়া, বলো। আমার কোচিং তো শেষ। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। বের হয়ে পিয়নকে বললাম, যদি ম্যাম আমায় খোঁজে তবে বলিও। আমি মায়া ম্যামকে নিতে গেছি। এরপর মায়ার কোচিংয়ে আসলাম। ম্যাম, বাসায় যাবা নাকি আমার সাথে অফিসে যাবা? বাসায় একা থাকতে ভালো লাগবে না, তোমার সাথে অফিসে যাব। আচ্ছা চলো। মায়াকে নিয়ে অফিসে আসলাম। একটু পরেই লাঞ্চ করার সময় হলো। মায়াকে নিয়ে অফিসের ক্যান্টিনে আসলাম। গিয়ে দেখি নেহা বসে আছে। মায়াকে নিয়ে নেহার টেবিলে বসলাম। মিস নেহা, কখন আসছেন? একটু আগে। উনি কে? আমার ছোট্ট গিন্নি। মায়া আমার দিকে তাকিয়ে হাসলো। মায়া, উনি নেহা, আমার কলিগ। আপু, খেতে আসবে না? না, উনি তোমার অনেক ভাইয়ের সাথে বাইরে খেতে যায়। আচ্ছা। 3 জনে মিলে ভালোই আড্ডা জমিয়ে তুলেছি। হঠাৎ পিছনে থেকে কারো কণ্ঠ শুনে 3 জনে আটকে গেলাম। মায়া, তুই কখন আসলি? একটু আগে। একা একা? না, সুমন ভাইয়া নিয়ে আসছে। মোমো আর কিছু বলল না। পাশেই নেহাকে দেখে সুন্দর ফর্সা মুখটা অমাবস্যার রাতের মতো হয়ে গেল। মোমো আর কিছু না বলে চলে গেল। আজকে তাহলে মোমো বাইরে খেতে যায়নি, কিন্তু ক্যান্টিনেও তো কিছু খেলো না। মায়া, তুমি নেহার সাথে কথা বলো, আমি আসছি। কই যাবা? কেবিন থেকে আসছি। আচ্ছা। ক্যান্টিন থেকে বের হয়ে ডিরেক্ট মোমোর কেবিনে আসলাম। আসবো? কিছু বলবেন? তবে অফিসিয়ালি কিছু না, পার্সোনাল। বলুন। কিছু খাইছো? আপনি কিন্তু আবার। যেটা বলছি সেটার উত্তর দাও। আমি একটু রেগে যাওয়ায় মোমো চুপসে গেছে। এখন এমন মনে হচ্ছে যে কোনো পিচ্চি বাচ্চার মুখ থেকে ফিডারটা সরিয়ে রাখা হয়েছে। না, খাইনি। এই স্যান্ডউইচটা খেয়ে নাও। খাবো না আমি। খেতে বলছি, খাও। খাবো না বলছি তো, তুমি গিয়ে তোমার নেহাকে খাওয়াও। মুখ খোলো, খাইয়ে দিচ্ছি। মোমো মুখ না খুলে উল্টো আমার হাত সরিয়ে দিল। খাবে না? না। ঠাস, অনেক বুঝিয়েছি, আর পারবো না। রাগটা একটু বেড়ে যাওয়ায় মোমোর উপর দিয়ে ছোট্ট একটা ভূমিকম্প গেল। যদিও বা এতে আমার কোনো দোষ নাই, লক্ষ্মী মেয়ে হয়ে এখন খাচ্ছে। একটু আগে খেলে কি এমন হতো? গালটা লাল হয়ে গেছে। নিজে ভালোটা না বুঝলে যা হয় আর কি। আম্মু সবসময় বলে মায়ের উপর কোনো ওষুধ নেই, এই জন্য বোধ হয় বলে। তবে আজ একটা কথা বুঝলাম, যে মেয়েটা যত বেশি রাগী সেই মেয়েটার মন তত নরম হয়, আর সেই মেয়েটা তত বেশি ছেলে মানুষই করে। সেদিন অফিস শেষ করে বাসায় আসলাম। মায়া ওর আপুর সাথে আসছে। আমিও নেহাকে নিয়ে ওর বাসায় নামিয়ে দিয়ে আসছি, কিন্তু বাসায় কেউ নেই। ভিতরে গিয়ে ফ্রেশ হলাম। হঠাৎ বাইরে গাড়ির হর্নের শব্দ, মনে হয় মোমোর আসলো। বাইরে বের হয়ে দেখি নতুন গাড়ি। ভাইয়া, আপু নতুন গাড়ি নিল, অনেক সুন্দর না? অনেক সুন্দর। যদিও বা মুখে হাসি নিয়ে কথাটা বললাম, কিন্তু মনটা তাৎক্ষণিক খারাপ হয়ে গেল। খুব ইচ্ছে ছিল মোমোকে বাইকের পিছনে বসিয়ে অফিসে যাব, একসাথে আসব। ও আমার বাইকের পিছনে থাকবে, আমায় জড়িয়ে ধরে। কতই না রোমান্টিক একটা মুহূর্ত, কিন্তু না, সব স্বপ্নই রয়ে গেল। আমি ভিতরে এসে রান্না করে যাব। রান্না করতে ঠিক তখনই মায়া এসে বলল, ভাইয়া, আপু রান্না করতে নিষেধ করলো। কেন? আজ নাকি ওর কোন যেন ফ্রেন্ডের জন্মদিন, সেই পার্টিতে যাব। ও ঠিক আছে, তাহলে আমি একার জন্য রান্না করব। না, তুমিও যাবা। আমি গিয়ে কি করবো বলো? ওর বন্ধুরা থাকবে। তার মানে তুমি যাবা না? না।
ওকে, তুমি যদি না যাও তবে আমিও যাব না। তোমার আপু রাগ করবে? করলে করুক, তুমি না গেলে আমিও যাব না। আমি কি আপুকে বলে দিচ্ছি। এই মায়া। আরে শোনো, এখন থেকে আমার মায়া ডাকবে না। আচ্ছা, আপু বলে ডাকবো। না, তবে ছোট্ট গিন্নি বলবা। আচ্ছা। আমরা দুজন গল্প করছি, এমন সময় মোমো আসলো। মায়া, তোকে কি বলতে বলছিস? কিন্তু ভাইয়া নাকি যাবে না। কেন? আমি গিয়ে কি করব? ভাইয়া না গেলে আমিও যাব না। সবাইকে যেতে হবে, এটাই ফাইনাল। মায়া মোমোর মুখের দিকে তাকিয়ে আছে। আচ্ছা আপু, তোমার মুখে এই দাগটা কিসের? এতক্ষণ তো খেয়াল করিনি। মোমো আমার দিকে তাকালো, আমিও অবাক হয়ে তাকালাম। সেই কখন মারছি, এখনো দাগ আছে। ওটা কিছু না, হয়তো কিছু লাগছে। এটা কিছু লাগার দাগ না? তখন কান্না করছো কেন সেটাই বলনি। বলছি না কিছু হয়নি, বারবার এক কথা শুনতে ভালো লাগে না। মায়া, তুমি রুমে যাও, তোমার আপুর সাথে আমার কিছু কথা আছে। মায়া রুমে চলে আসলো। আমি মোমোর সামনে আসলাম, অনেকটা কাছে চলে আসছি, এতটাই কাছে যে ওর নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছে। লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে গালের দাগটা। রাগের মাথায় থাপ্পড়টা একটু জোরেই হয়ে গেছে মনে হয়। খুব ইচ্ছে হচ্ছে ওর গালটা একটু ছুঁয়ে দিতে। হাতটা যেই ওর গালের কাছে নিয়ে আসলাম, অমনি ও আমার হাতটা সরিয়ে দিল। তুমি আমায় স্পর্শ করবে না, আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মোমো রুমে চলে গেল। বুঝতেই পারছি না এই মেয়েকে আমায় ভালোবাসে নাকি বাসে না। আচরণ দেখে মাঝে মাঝে মনে হয় বাসে, আবার নিজেই বলে ঘৃণা করে। কোনটা বিশ্বাস করব? এখন আবার চোখ মুছতে মুছতে রুমে চলে গেল, হয়তো কান্না করছে। আল্লাহ মেয়েদের বানিয়েছো ভালো কথা, কিন্তু এদের বোঝার জন্য একটু তো ক্ষমতা দিতে আমাদের। না পারি বুঝতে ভালোবাসি কিনা, আর না পারি বোঝাতে কতটা ভালোবাসি। মোমো, মায়া আর আমি তিনজনে মোমোর ফ্রেন্ডের জন্মদিনের পার্টিতে আসলাম। বড়লোক মানুষের পার্টি মানেই তো গান, নাচ, আনন্দ ইত্যাদি। মোমো ওর বন্ধুদের সাথে কথা বলছে, আমি আর মায়া সোফায় বসে গল্প করছি। ছোট গিন্নি, তুমিও যাও ওদের সাথে গল্প করো। আপু, বন্ধুদের আমার ভালো লাগে না। কেন গো? জানি না, তবে কেমন জানি। আমায় কেমন লাগে? তোমার অনেক ভালো লাগে। কেন? জানি না, তবে তুমি অনেক ভালো। হঠাৎ একটা মেয়ে আসলো। ভাইয়া, এ আমার বন্ধু। হাই। এরপর তিনজনে বসে গল্প করছি। ডিজে ওর কাজ করছে আর সবাই সবার মতো ব্যস্ত। হঠাৎ মোমো একটা ছেলেকে নিয়ে আসলো, এসে আমার সাথে পরিচয় করিয়ে দিল। ছেলেটা মোমোকে ডান্স করার জন্য অফার করলো। মোমো রাজি হয়ে ওর সাথে ডান্স করতে গেল। প্রথমে যদিও বা একটু খারাপ লাগলো, পরে ভাবলাম এভাবেই হয়তো ওরা বড় হয়েছে, এতে আমার খারাপ লাগার কি আছে। পাশে তাকিয়ে দেখি মায়া ওর বন্ধুর সাথে কোথায় যেন গেছে। কি আর করার, আমি একা একা দাঁড়িয়ে থেকে বউয়ের বন্ধুর নাচ দেখি। তবে মোমো সবসময় আমার দিকে আর চোখে তাকাচ্ছে, সেটা অবশ্য আমি বুঝতে পারছি। মোমোর যে ডান্সের প্রতি কোনো মনোযোগ নেই সেটাও বোঝা যাচ্ছে। তবে এটা বুঝতে পারলাম যে মোমো আমার হিংসা হওয়ার জন্য ওই ছেলের সাথে নাচছে। আমিও ওদের দিকে তাকিয়ে আছি। আপনি মোমোর স্বামী না? কারো কথায় পিছন ফিরে তাকালাম। হ্যাঁ। ও, আমি মোমোর বান্ধবী নীলা। হুম। আপনার বউ অন্য একজনের সাথে ডান্স করছে আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আমি তো ডান্স পারি না, তাই আমি যদি পারতাম তবে আমার সাথে ডান্স করতো। এমন ইয়াং হ্যান্ডসাম একটা ছেলে ডান্স পারে না, বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে তো আমার করার কিছুই নাই। ও আচ্ছা, হুম। চলেন। কোথায়? আসেন না আমার সাথে। আমায় আর কোনো কথা বলতে না দিয়ে সবাই যেখানে ডান্স করছে সেখানে নিয়ে গেল। আমায় এখানে নিয়ে আসলেন কেন? আপনি এখন আমার সাথে ডান্স করবেন। আমি ডান্স পারি না তো। আমি শিখাই দেব। সেই সময় মাথায় একটা আইডিয়া আসলো। মোমো, তুমি আমায় জ্বালাবা তো, এবার দেখো কে কাকে জ্বালায়। আর কিছু না বলে রাজি হয়ে গেলাম। নীলা আর আমি ডান্স করছি। আমি যে পারি না ঠিক তা না, তবে অন্য একটা মেয়ের সাথে ডান্স করতে মনটা রাজি হয়নি, তাই জন্য না বলছিলাম। যদিও বা নীলার সাথে ডান্স করছে, কিন্তু আমার চোখগুলো মোমোর দিকেই পড়ে আছে। মোমো এখন সাপের মতো ফুঁসছে। ছেলেরা মোমোর হাত ধরার সাথে সাথেই ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দিল। বুঝতে পারলাম ম্যাডাম রেগে গেছে।
আমি যত পারলাম আরো বেশি করে নীলার সাথে ঘনিষ্ঠ হতে থাকলাম। আমাদের মাঝে দূরত্বটা কমাতে থাকলাম। একটা সময় হঠাৎ করে মোমো এসে আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে আসলো। ঠাস, আমার কানের উপর দিয়ে মনে হয় ঝড় গেল। আজিব তো, মারলে কেন? এত ঢলাঢলি করে নাচতে খুব মজা লাগে, তাই না? নাচতে তো সবারই মজা লাগে, কেন তোমার লাগে না? সবার লাগলেও তোর মজা লাগা চলবে না। তুমি এমন ভাবে বলছো কেন? আমার যেমন ইচ্ছে তেমন ভাবে বলবো। তোর কি মানে? মানে তুই এখন ওখানে গিয়ে চুপচাপ বসে থাকবি। কেন? আমি বলছি তাই। যদি ভুলেও কোনো মেয়ের দিকে তাকাস তবে হাড় ভেঙে হাতে ধরিয়ে দেব। তুমিও তো ডান্স করছো। আমার যা খুশি তাই করব, কিন্তু তুই নাচবি না। আজিজ তো, থুক্কু, কি আবল তাবল বলছি। আজিব তো, তুমি নাচতে পারবে, আমি পারবো না। না, তুই পারবি না। কেন? কারণ হ্যাঁ বলো, কি কারণ? কারণ আমার সহ্য হয় না। কেন সহ্য হয় না? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুই কারো দিকে তাকাবি না, এটাই ফাইনাল। তুমি যদি অন্য কারোর সাথে কথা বলো, ডান্স করো, তবে আমিও করব। আচ্ছা ঠিক আছে, আমিও করব না, তুমিও না। মোমো ছাদ থেকে চলে গেল। ইস, থাপ্পড়টা একটু জোরেই দিছে। থাপ্পড়টা না দিলে হতো না। আমি শিওর এটা দুপুরের প্রতিশোধ নিছে। সেদিন বাসায় আসতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে সবাই শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। ফ্রেশ হয়ে মোমোর রুমে আসলাম। এসে দেখি রুমে কেউ নাই। এর মানে এরা আমায় না দেখেই চলে গেছে। আজ আর অফিসে যাব না, যেই ভাবা সেই কাজ। অফিসে না গিয়ে বাসায় বসে টিভি দেখছি। হঠাৎ মনে হচ্ছে ভূমিকম্প যাচ্ছে, কিন্তু না। ভালো করে খেয়াল করে দেখলাম আমার ফোন বাবাজি দাঁত কেলিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মায়া ফোন দিছে। হ্যাঁ ছোট গিন্নি, বলো। ছোট গিন্নিকে আজ নিতে আসবে না? কেন যাব না, অবশ্যই আমি আসছি। এরপর বাইক নিয়ে মায়াকে নিতে গেলাম। কিন্তু যেখানে থেকে গতকাল মায়াকে নিতে গিয়েছিলাম, মায়া আজ সেখানে নেই। 2বার ফোন দিলাম কিন্তু বন্ধ দেখাচ্ছে। আশেপাশে খুব খুঁজলাম কিন্তু কোথাও নেই। কোনো বিপদ হলো না তো আবার? কই গেল? ফোনটাও বন্ধ। কি যে করি, প্রচুর টেনশন হচ্ছে। মোমোকে কি ফোন দিব? মোমোকে ফোন দেওয়ার জন্য পকেটে থেকে ফোনটা বের করলাম। হঠাৎ ফোনের স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার ভেসে আসলো। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে মায়ার কণ্ঠ। ভাইয়া, কই তুমি? আমি তো তোমার কোচিং এর সামনে, কিন্তু তুমি কই? আর তোমার মোবাইল বন্ধ কেন? সব বলবো। তুমি নেহাপুর বাসায় চেনো না? নেহাপুর বাসা আসো। ফোনটা কেটে দিয়ে নেহার বাসায় আসলাম। এসে দেখি নেহা আর মায়া বসে গল্প করছে। মায়াকে দেখে টেনশন কমে গেল। তুমি এখানে কেন? তোমার আসতে দেরি হচ্ছে, তাই নেহাপুর বাসায় আসলাম। নেহার সাথে দেখা হলো কিভাবে? দেখা হতে হবে কেন? ফোন করে আপুকে ডাকলাম, উনি এসে আমায় নিয়ে আসছে। আমায় তো একবার বলতে পারতে। আর তোমার ফোন কই? কাল তো অনেক রাতে আসছি, মোবাইল চার্জ দিইনি, তাই বন্ধ হয়ে গিয়েছে। জানো কতটা টেনশনে ছিলাম? সরি ভাইয়া। আর আপনি অফিসে যাননি কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি তো আসেননি। পরে দেখলাম অপেক্ষা করতে অফিসে অনেক লেট হলো, তাই আর যাইনি। ভালো, খুব ভালো করছেন। কাল ঝাড়ি খাইয়েন। সেটা কাল দেখা যাবে। আচ্ছা মায়া, তুমি নেহার নাম্বার কই পাইলা? কাল ক্যান্টিনে নিয়েছিলাম। ভালো, এখন আমায় 1 গ্লাস পানি দাও। এরপর 3জনেই বসে চুটিয়ে কিছু সময় গল্প করলাম। ভাইয়া, বলো ছোট গিন্নি। অনেক সময় ধরে বসে আছি, আর ভালো লাগছে না। তো কি করতে পারি আমি আপনার জন্য? আশেপাশে কোনো পার্ক নেই? আছে তো। চলো না ঘুরে আসি, খুব ভালো হবে, তাই না নেহাপু? চলেন যাই। আমার বসে থাকতে ইচ্ছে করছে না। কি আর করা, 2টা সুন্দরী মেয়ের রিকোয়েস্ট তো আর ফেলতে পারি না। তাই ওদের নিয়ে পাশের পার্কে ঘুরতে গেলাম। শুধু পার্কে না, বাইকে করে অনেক জায়গায় ঘুরালাম। প্রায় সন্ধ্যা, এখন বাসায় ফিরতে হবে। মোমোর ফেরার সময় হয়ে গেছে। নেহাকে ওর বাসায় নামিয়ে দিয়ে মায়া আর আমি বাসায় আসলাম। এসে দেখি মোমো এখনো আসেনি। যাক বাবা, এখনো আসেনি। আপু, আসলে বকা শুনতে হলো তো। হঠাৎ বাইরে গাড়ির হর্নের শব্দ। হর্ন শুনে বাইরে আসলাম। বাইরে এসে দেখি ও একটা লোকের সাথে গল্প করছে। আমায় দেখে ওর কাছে ডাকলো। সুমন, তুমি বাইকটা কত দিয়ে কিনেছো? কেন? ওটা বাদ দাও, বাইকটা কত টাকায় বিক্রি করা যায় বলো তো? আজব তো, বাইক বিক্রি করব কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তুমি তোমার গাড়ি বিক্রি করো, কিন্তু আমি আমার বাইক বিক্রি করব না।
বাইক দেখছেন? আপনার পছন্দ হয়েছে? হুম। কাল এসে নিয়ে যাবেন, আপনার যত টাকা খুশি দিয়েন। লোকটা চলে গেল। মোমো হনহন করে হেঁটে ওর রুমে আসলো। আমিও ওর পিছন পিছনে ওর রুমে আসলাম। আমি বারবার করে বলছি বাইক কেন বিক্রি করবে, কিন্তু কোনো কথাই শুনছে না। মোমো আমার কোনো কথা না শুনেই বাথরুমে ঢুকলো। আমিও উত্তর না পেয়ে স্যাড মুডে বসে পড়লাম। একটু পরে বাথরুমে থেকে মোমো মায়াকে তোয়ালেটা দিতে বলেছে, কিন্তু আমি রুমে আসার পরপরই মায়া বাইরে গেছে, এখনো আসেনি। তাই তোয়ালেটা দেওয়ার জন্য আমি এগিয়ে গেলাম। তোয়ালেটা এগিয়ে দিচ্ছি, মোমো কেবল তোয়ালেটা ধরছে, এমন সময় প্রশ্নটা আবার মনে উঠলো, কেন বাইক বিক্রি করবে। প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য তোয়ালেটা ধরে জোরে টান দিলাম। মোমো হয়তো এই টানটা প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল না, তাই বাথরুমে থেকে বের হয়ে সোজা আমার সামনে এসে পড়লো। মোমো মুহূর্তের মধ্যে আবার বাথরুমে গেল। এটা আমি কি দেখলাম? এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখন খিলাড়ি মুভির মতো বলতে ইচ্ছে করছে, আজ এই ছোট্ট ছেলেটা অনেক বড় হয়ে গেছে। চুপচাপ রুমে থেকে বের হলাম। মায়া সোফায় বসে বসে টিভি দেখছে, আমি এসে ওর পাশে বসে চুপচাপ টিভি দেখতে লাগলাম। ভাইয়া, কি হয়েছে? মাথা নাড়িয়ে বললাম, কিছু না। তাহলে এমন বোকারাম গুলোর মতো চেহারা করে রেখেছো কেন? কোনো কথা বলিও না, চুপচাপ টিভি দেখো। একটু পরে ভূমিকম্প শুরু হবে। মানে কি বলছো? আজ কি হয়েছে জানো? কি হয়েছে? কিছু বলতে যাব ঠিক তখনই মোমো রকেটের গতিতে সামনে আসলো। এই, তোমার সাহস কি করে হয়? তুমি... মোমো দেখেনি যে ও মায়াও বসে আছে। মায়াকে দেখে চুপ হয়ে গেল। মায়া, তুই রুমে যা। মায়া রুমে চলে গেল। মোমো এবারও কিছু বলতে চেয়ে বললো না, আমার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসলো। এসে দরজা বন্ধ করে দিল। কি সমস্যা তোমার? কই কোনো সমস্যা নেই তো। তখন ওভাবে তোয়ালে টানলে কেন? আমি জানতাম না। কি জানতে না? যে তোমার শরীরে কোনো কাপড়, এইটুকু বলেই থেমে গেলাম। ইচ্ছে করছে তোমায়? আমি কিন্তু কোনো দোষ করিনি। মোমো আমার দিকে এগিয়ে আসছে। এবার তো হালকা করে ভয় লাগছে। যা বাবা, আজ বুঝি আবার থাপ্পড় কপালে আছে। মোমো এখন আমার অনেক কাছে। থাপ্পড় হজম করার জন্য প্রস্তুতি নিচ্ছি। চোখ বন্ধ করে আছি। মমি আমার এতটাই কাছে চলে এসেছে যে ওর প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছে। কি ব্যাপার? থাপ্পড় দিতে এত লেট করছে কেন? চোখ খুলতে যাব, সেই সময় চোখ আবার বন্ধ হয়ে গেল। থাপ্পড় হজম করার প্রস্তুতি নেওয়া শেষ, কিন্তু যেটা পেলাম সেটা হজম করার কোনো প্রস্তুতি নেই। এবার শিওর বদ হজম হবে। কয়েক সেকেন্ড পরে চোখ খুলে শুধু দেখলাম মোমো দৌড়ে রুম থেকে চলে গেল। আমি বুঝতে পারছি না আমি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। শরীরে চিমটি কাটলাম। আমি তো জেগেই আছি। তার মানে মোমো আমায় ইয়ে দিল। কি ভাবলাম আর কি হলো? ভাবলাম আমার উপর দিয়ে মনে হয় ভূমিকম্প যাবে। কি যেটা গেল সেটা কল্পনার বাইরে। হঠাৎ এত পরিবর্তন, বিষয়টা কেমন জানি খটকা লাগছে। এটা কি আসলেই মোমো নাকি মোমোর ভূত? আমি খাটের উপর বসে আছি, পাপ্পিটা হজম করার চেষ্টা করছে। একটু পরে মোমো আবার আসলো। এই শোনো। বলো। কাল উনি বাইক নিতে আসবে, আসলে চাবি দিয়ে দিও। আজীব তো। কেন? বাইকটা কিনে আপনার খুব পাখা গজিয়েছে, তাই না? বউকে রেখে অন্য মেয়েদের সাথে নিয়ে ঘুরতে যাও। কাকে নিয়ে ঘুরতে গেলাম আমি? আজ তুমি সারাদিন কই ছিলা? আজ তো মায়াকে নিয়ে ঘুরতে গেছিলাম। তাই? আর কেউ ছিল না তোমাদের সাথে? আর কে থাকবে? ও না, মানে নেহা ছিল। নেহা কে হয় তোমার? কলিগ। কলিগকে সাথে নিয়ে ঘুরতে যেতে হয়, এটা তো কোনো সংবিধানের লেখা আছে? না মানে। থাক আর না মানে এইসব করতে হবে না। কাল উনি আসবে, ওনাকে চাবি দিয়ে দিবা। কিন্তু? কোনো কিন্তু নেই। আমি আজ পর্যন্ত উঠলাম না আর ও অন্য মেয়েকে নিয়ে ঘুরে। তুমি না উঠলে কি করব? এবার মোমো আমার সামনে আসলো, এসে আমার কলার ধরে। তুমি জানো না তোমায় অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না? হ্যাঁ, যদিও বা প্রথম অবস্থায় তোমায় আমার সহ্য হতো না, কিন্তু এরপর থেকে কেন জানি না তোমার প্রতি অনেক দুর্বলতা কাজ করে। নেহাকে যখন তোমার বাইকের পেছনে দেখি আমার শরীরটা জ্বলে যায়। ওই দিন ক্যান্টিনে নেহার সাথে তোমাদের দেখে আমার প্রচুর রাগ উঠেছিল। এরপর নীলার সাথে তোমায় নাচতে দেখে ইচ্ছে করছিল নীলাকে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই। আজ আবার তুমি নেহার সাথে ঘুরতে গেছো। তুমি কি বলছো না আমার কষ্ট হয়? মোমো কথাগুলো একটানে বলেই গেল। আমায় কিছু বলার কোনো সুযোগ না দিয়েই তুমিও যে একটা ছেলের সাথে ডান্স করলা। সেটা তো তোমায় রাগানোর জন্য, কিন্তু তুমি কি করলা? উল্টো আমাকেই রাগিয়ে দিলা। ভালোবাসো আমায়?
প্রশ্নটা শুনে মোমো পিছনে ঘুরে দাঁড়ালো, কোনো কথা বলছে না। তবে আমি এটা বুঝতে পারছি যে উত্তরটা পজিটিভ আছে। আমি বিছানায় বসে থাকা অবস্থা থেকে উঠলাম, বুকের মাঝে অনেক সাহস জমিয়ে পিছন থেকে মোমোকে জড়িয়ে ধরলাম। মোমো কিছুই বলল না, একটু শক্ত করে ধরলাম। কিছু একটা বলতে যাব, সেই সময় মায়া রুমে ঢুকে পড়ল। আমি মোমোকে জড়িয়ে ধরে আছি, কেমনটা লাগে। তাড়াতাড়ি মোমোকে ছেড়ে দিলাম। সরি আমি কিচ্ছু দেখিনি। এখানে কেন? তোকে আমি রুমে থাকতে বলে আসলাম না? আমি কি জানতাম এখানে রোমান্টিক সিন চলছে? জানলে কি আমি আসতাম নাকি? ঠিক আছে, এসে যখন পড়ছো কি আর করার, তো এখন আসার কারণটাও বলে দাও। সুইট ভাইয়া আমার। আপু, তোমার ফোনে অনেক ভাইয়া বারবার ফোন দিচ্ছে। রিসিভ করার দরকার নেই, ফোনটা বন্ধ করে রেখে দে। আচ্ছা। মায়া চলে গেল। আমিও খাটের উপর বসলাম। মমি আমার সামনে দাঁড়িয়ে। বললে না যে ভালোবাসো আমায়? মোমো এবার আমার কাছে এসে ধাক্কা দিয়ে আমায় শুইয়ে দিল। এবার ও আমায় উপরে শুয়ে পড়লো। কারণে কাছে মুখটা এনে ফিসফিস করে বলল, ভালোবাসি 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 অনেক বেশি। কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল। আমি ওকে আমার বুকের সাথে শক্ত করে বেঁধে নিলাম বাহু ডোরে। কিছু সময় কেউ কোনো কথা বললাম না। হয়তো ও আমার মাঝে আর আমি ওর মাঝে হারিয়ে গেছি। একটু পরে একটা প্রশ্ন আমার মনে নাড়া দিয়ে উঠলো। আচ্ছা মোমো, বলো। অনিক কেন জানি এখন আসে না, তুমি ওর সাথে কথাও বলছো না? তুমি ওর কথা বলবে না কেন? তুমি জানো ও কি বলছে আমায়? কি বলছে? ও বলছে তোমায় ডিভোর্স দিতে। ওর সাহস কত তোমায় ডিভোর্স দিতে বলে? তাই জন্য ওর সাথে কথা বলো না? পাগলিটা। মেয়েটাকে বাইরে থেকে দেখতে যতটা কঠোর লাগে ঠিক ততটা না। এর ভিতর একটা ছোট্ট শিশু লুকিয়ে আছে। ছোট্ট বাচ্চাদের মতো করে আমায় জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে আছে। এতদিন তো আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। মোমো, চলো বাইরে কোথাও থেকে খেয়ে আসি। চলো। তুমি রুমে গিয়ে রেডি হয়ে নাও, আর মায়াকেও রেডি হতে বলো। আর একটু থাকি না, জানো আমার অনেক শান্তি লাগছে, খুব ঘুম পাচ্ছে। পাগলি, আমি তো হারিয়ে যাচ্ছি না। চলো তাড়াতাড়ি গিয়ে খেয়ে আসি। রাগ করে আমার উপর থেকে উঠে হন হন করে ও রুমে গেল। তিনজন রেডি হয়ে পাশের একটা রেস্টুরেন্টে আসলাম। তবে সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে আজই প্রথম মোমো আমার বাইকে উঠলো। আজ বাইকটা চালিয়ে মনে হচ্ছে এক অন্যরকম ফিলিংস পেলাম। খাওয়া শেষ করে বাসায় আসলাম। তিনজনই ড্রেস চেঞ্জ করে এসে টিভি দেখতে বসলাম। মোমো আমার থেকে একটু দূরে বসে আছে, কিন্তু মায়া আমার সাথেই বসে আছে। আমার কাঁধে মাথা রেখে মোমো বারবার আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। তবে বুঝতে পারছি কিছু একটা বলবে। মায়া। হ্যাঁ আপু। তোর পড়া আছে না? তো এখানে বসে কি করিস? যা পড়া শেষ কর। একটু পরে যাই আপু। এখনই যাবি? যা বলছি। ওকে ভাইয়া, চলো তো, আমায় একটু বুঝিয়ে দিবা। ও কি বোঝাবে? আজকের পড়াগুলো একটু কঠিন। চল আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা। মোমো আর মায়া ওদের রুমে চলে গেল। আমিও আর একা একা টিভি না দেখে ছাদে চলে আসলাম। অনেক দিন হলো ভালো করে তারা ভরা আকাশ দেখা হয় না। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরলো। বুঝতে বাকি রইল না যে এটা আমার বস। থুক্কু, বউ তুমি এখানে? নিচে দেখলাম তুমি কোথাও নেই, তাই ভাবলাম হয়তো ছাদে আছো। তুমি এত তাড়াতাড়ি আসলে যে? মায়াকে সব বুঝিয়ে দিছো? ঘুমাবা না? চলো। আমি আসতে ধরলাম। মোমো পিছন থেকে আমার হাত টেনে ধরলো। কিছু বলবে? আমি সরি সুমন। সরি? কিসের জন্য? তোমায় এতদিন কষ্ট দেওয়ার জন্য। মোমোর কথাটা শুনে অনেকটা অবাক হলাম। তবে ওর কথা শুনে যতটা না অবাক হলাম, তার থেকে বেশি অবাক হলাম ওর চোখে পানি দেখে। লাইটের হালকা আলো স্পষ্ট বোঝা যাচ্ছে ওর দুই গাল বেয়ে পানি ধরছে। এই পাগলি মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি সত্যি অনেক ভালো। তাই? কিন্তু অনেক পচা, অনেক বাজে। কেন এসব বলছো? তোমার মতো এত ভালো একটা ছেলেকে এতদিন কষ্ট দিয়েছি। কি যে বলো না, তুমি তো আমার অনেক লক্ষ্মী একটা বউ। কখনো ভুলে যাবে না তো? কখনোই না পাগলি। পাগলিটা বাচ্চাগুলোর মতো এসে আমার বুকে মুখ লুকালো। নিজেরকে আজ পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। নিজের বউকে কাছে পেয়েছি। এভাবেই গল্প, আড্ডা, দুষ্ট মিষ্টি ঝগড়া নিয়ে 1 মাস চলে গেল। এই 1 মাস প্রতিটা দিন সকালবেলা আমি ওর কপালে চুমু দিয়ে ঘুম থেকে তুলছি। এরপর কোলে করে বাথরুমে নিয়ে দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি। এমন কি খাবারটাও আমি খাইয়ে দিতাম। এই 1 মাসে হাতে ধরে ওকে রান্না শিখিয়ে দিছি। আমার বউটা অনেক লক্ষ্মী হয়ে গেছে, এখন ও নিজেই রান্না করে। প্রতিদিন ওর চুলে একটা গোলাপ গুজে দেওয়া, এটা যেন অভ্যাসে পরিণত হয়েছে আমার।
এখন মোমো আর আমি দুজনে অফিস দেখাশোনা করি। আজ একটা অনেক বড় ডিল সাইন হলো। এই ডিলটাতে আমাদের অফিসের অনেক প্রফিট আসবে। ক্লায়েন্টদের সাথে মিটিংটা আমি করছি, কারণ বড় বড় ক্লায়েন্টদের সাথে সচরাচর আমাকেই মিটিং করতে হয়। আমি নাকি খুব ভালো ইমপ্রেস করতে পারি। মোমো অবশ্য আজ অফিসে যাইনি, বাসায় এসে ফ্রেশ হয়ে মোমোর রুমে আসলাম। মায়া একা একা ফোনে গেমস খেলছে। এই ছোট গিন্নি কি করো? তুমি আমার সাথে কথা বলবে না? কেন গো, আমার ছোট গিন্নির কি হয়েছে? এখন বউকে কাছে পাইছো না? ছোট কিনির কথা কি আর মনে আছে? কি যে বলো না, তোমায় কি ভোলা যায় বলো? ভুলেই তো গেছো। তাই কিভাবে? কতদিন হলো কোথাও ঘুরতে নিয়ে যাও না। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ঘুরতে যাব ফ্রি হলে। সত্যি? তোমার আপু কই? রান্নাঘরে। আচ্ছা। রুম থেকে বের হয়ে রান্নাঘরে আসলাম। আমার লক্ষ্মী বউটা কি করে? রান্না করছি, দেখো না। আহারে, বউটা আমার কত কষ্ট করছে। আমার বরটাও যে আজ অনেক কষ্ট করলো। বিল সাইন হয়েছে। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। আমি এভাবে তোমায় জড়িয়ে ধরে থাকি? আচ্ছা। আমি মোমোকে পিছন থেকে জড়িয়ে ধরে আছি, আর ও রান্না করছে। আমার কেন জানি না মনে হচ্ছে মোমো বিরক্ত ফিল করছে। অন্য দিনগুলো তো এমন করে না। রাতে খাওয়া শেষ করে একা একা ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ পিছন থেকে মোমোর শব্দ। কি করো? এই তো তারাগণি, তুমি ঘুমাওনি? না, একটা কথা বলার ছিল। বলো। আমি দুদিন অফিসে যাব না, একটু কষ্ট করে চালিয়ে নিও তো। আচ্ছা, কিন্তু কেন যাবে না? এত বড় একটা কন্ট্রাক্ট পেলাম, তাই বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে মজা করব 2 দিন। আচ্ছা ঠিক আছে। মোমো রুমে গেল, আমিও কিছু সময় ছাদে থেকে রুমে এসে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে মোমোর কপালে একটা চুমু দিলাম, কিন্তু ওকে আজ জাগাইনি, কারণ ও তো আজ অফিসে যাবে না। ও ঘুমে থাকাতেই মায়াকে নিয়ে বের হলাম। মায়াকে ওর কোচিংয়ে নামিয়ে দিয়ে আমি অফিসে গেলাম। ও হ্যাঁ, ওই দিন আমার বাইকটা বিক্রি করিনি। দিনের বেলা অফিসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরেও কয়েকবার ফোন দিয়ে মোমোর খবর নেই। মোমো ওর বাসায় চলে গেছে, তাই আজ একটু দেরি করেই বাসায় আসলাম। মায়া কি করছো? কিছু না, এখন রান্না করব। থাক, রান্না করতে হবে না। কেন? দুজন বাইরে গিয়ে খেয়ে আসবো এখন। আচ্ছা, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি ড্রেস চেঞ্জ করে মায়াকে বাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে ঢুকেই আমার চোখ আটকে গেল। মোমো আর অনিক। কিন্তু মোমো তো বলেছিল অনিকের সাথে ওর কোনো যোগাযোগ নেই। তাহলে কি ও আমায় মিথ্যা বলেছিল? আমি আর মায়া ঠিক মোমোরা যে টেবিলে বসেছে তার পাশেরটাতেই বসলাম, কিন্তু মোমো আমাদের দেখতে পাইনি। মায়া যদিও বা প্রথমে মোমোকে ডাকতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বাধা দেওয়ায় ও আর ডাকেনি। মোমো আর অনিক যেসব কথা বলছে তা সব শোনা যাচ্ছে। যাই হোক, অবশেষে আমরা কন্ট্রাক্টটা পেলাম। হুম তোমার বোকা ওয়ার্ডটা না হলে তো সম্ভব হতো না। মাঝে মাঝে অবাক হয়ে যাই, মানুষ এত বোকা হয় কিভাবে। তুমি ওর প্রেজেন্টেশনটা দেখেছো? না। আমি দেখছি, একটা মানুষ কি করে এত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারে। ওর জায়গায় অন্য কেউ হলে আমরা এটা পেতাম না। তাই জন্য তো আমাদের এই মাস্টার প্ল্যান করা। মাস্টার প্ল্যান? ও হয়তো কন্ট্রাক্টটা পাওয়ার জন্য বাইরের কারোর সাথে প্ল্যান করছে, কিন্তু না। এরপর আমি যা শুনলাম তাতে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মোমোর কথা শুনে আমার চোখে প্রায় পানি চলে আসছে। নিজেকে কন্ট্রোল করার বৃথা চেষ্টা করছি যাতে করে মায়া বুঝে না যায়, কিন্তু মায়া তবুও বুঝতে পারছে। মায়া আমার হাত দুইটা শক্ত করে ধরে আছে। মোমো আর অনিক কথা বলেই যাচ্ছে। আচ্ছা মোমো, তুমি কি সুমনকে আমাদের সম্পর্কের কথা বলেছো? আরে না। তবে জানো, ছেলেটা অনেক ভোলা ভালা মানুষ। কিভাবে? ও অনেক কেয়ারিং। এই 1 মাসে সেটা বুঝলাম। এই মোমো, তুমি আবার ওই হাদারামেরটার প্রেমে পড়ে যাওনি তো? আরে না, কি যে বলো না, ওর মতো একটা ছোট লোককে ভালোবাসবো আমি? তবে এই একটা মাস খুব ভালোই কাটলো। থাক, তোমায় আর ভালোবাসা অভিনয় করতে হবে না, নয়তো দেখা যাবে তুমি নিজে আবার ওকে ছাড়তে পারছো না। তাই বুঝি? তবে বোকা ছেলেটা বুঝতেই পারেনি যে আমি অভিনয় করছি। আমার বউটা অনেক ভালো অ্যাক্টর। এখনো কিন্তু তোমার বউ হয়নি। কিন্তু হবে তো। চলো এখন বাসায় যাব, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো। মোমো আর অনেক চলে গেল, কিন্তু তারা একবারের জন্যেও লক্ষ্য করেনি আমাদের দিকে। হঠাৎ ওয়েটারের কথায় বাস্তবে
ফিরে আসলাম। খাওয়ার ইচ্ছে শেষ হয়ে গেছে, তাই ওয়েটারকে বললাম খাবারটা প্যাক করে দিতে। এবার মায়ার দিকে তাকালাম। মায়ার দিকে তাকাতেই দেখি ওর 2 চোখ দিয়ে পানি ঝরছে। এই পাগলি মেয়ে, তুমি কান্না করছো কেন? এমনি, চলো বাসায় যাব। খাবারের প্যাকেটটা নিয়ে মায়া আর আমি বাসায় আসলাম। মায়া কোনো কথা না বলেই ওর রুমে চলে গেল। আমি ছাদে গেলাম। আকাশের দিকে তাকিয়ে ভাবছি আমি এতটাই বোকা, একটা মানুষের মিথ্যা ভালোবাসা বুঝতে পারিনি। আল্লাহ আমাকে এতটুকু বোঝার ক্ষমতা দাওনি। বুঝবই বা কী করে? আমি নিজেই তো অন্ধ ছিলাম, আর অন্ধর কাছে দিন আর রাত তো সমান। তাইও দিনের বেলায় আমায় বলেছে আকাশে তারা দিয়ে ভর্তি, আর আমি বোকার মতো সেটাই বিশ্বাস করছি। হঠাৎ মায়া সামনে এসে দাঁড়ালো, হাত দিয়ে আমার চোখের নিচের জমে থাকা পানি মুছে দিল। আমি কি কাঁদছিলাম? হয়তো। কখন যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে বুঝতে পারিনি। চোখগুলোরও কাজ নেই অন্যের জন্য পানি ঝরায়। খুব কষ্ট হচ্ছে তাই না? কই না তো, আমার কেন কষ্ট হবে? আমি ঠিক আছি। কি করে পারো এইভাবে থাকতে, নিজের কষ্টগুলো চেপে রাখতে? আমার ভাবতেও কষ্ট হচ্ছে আপু এমন করবে। তবে আপু বুঝতে পারছে না যে সে কি ভুলটা করেছে। অনেকটা আমি ভালো করে চিনি, ও বেশ কিছুদিন আমার পিছনেও ঘুরেছে। বাদ দাও না এসব। তুমি আপুকে শাসন করো না কেন? শাসন করে কি হবে? হয়তো জোর করে ওকে পাবো, ওর দেহকে পাবো, কিন্তু ওর মনটা কি পাবো? জোর করে সব সম্ভব হলেও কারো মন পাওয়াটা অসম্ভব। আপু বুঝতে পারছে না যে ও কোন রত্নটি হারাছে। অনেক রাত হয়েছে, চলো ঘুমাবো চলো। সারাটা রাত গেল, চোখের পাতায় ঘুমের কোনো আনাগোনাও নেই। সারাটা রাত ভাবলাম ভালোবাসাটা কি বোকামো? কাউকে মন থেকে ভালোবাসলে কি বোকা হতে হয়? সকালবেলা মায়া ওঠার আগে বের হয়ে চলে গেলাম। আজ সারাদিন অফিসে কারোর সাথে কথা বলিনি তেমন। এখন সন্ধ্যা, অফিস টাইম শেষ, সবাই বাসায় চলে গেছে। কেন জানি না বাসায় যেতে ইচ্ছে করছে না। বারবার কে যেন ফোন দিচ্ছে। ফোনটা হাতে নিয়ে দেখি মায়ার নাম্বার। হ্যাঁ মায়া, বলো। ভাইয়া কই তুমি? আমি অফিসে। এখনো অফিসে কি করো? একটু কাজ আছে। তোমার ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। মিথ্যা বললাম, ইচ্ছা করেই ফোনটা বন্ধ করে রেখেছিলাম। বাসায় আসবা কখন? যাবো একটু পরে। তাড়াতাড়ি আসো, আঙ্কেলের আন্টি আর আপু আসছেন। ফোনটা কেটে দিয়ে বাসায় যাওয়ার জন্য বের হলাম। বাসায় যেতাম না, কিন্তু শ্বশুর শাশুড়ি আসছে তাই যেতে হলো।